আমি এটা একটু ক্লোজ করে রাখলাম আর কি, কাছাকাছি, নালে সাউন্ড অতটা ক্লিয়ার আসে না। সাউন্ড ক্লিয়ার তো এখন? জি স্যার। জি ভাই। জি ভাই ক্লিয়ার আছে। যাই হোক, সেই প্রথম দিকে আপনাদের সাথে দেখা শেষের দিকে নাকি ভালো লাগতেছে। কিছু কিছু মানুষ চেঞ্জ হয়ে গেছে কেমন কেমন। ঠিক আছে, আমরা স্ক্রিন শেয়ারে চলে আসছি অলরেডি। মেহেদি ইসলাম ভাই তো পুরো লাইট অফ করে দিয়ে বসে আছে, লাইট জ্বালাবেই না সে। হ্যাঁ, অন্ধকারের মধ্যে থাকতেই বেটার লাগে আর কি। আচ্ছা, এখন মেবি দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গুড, সুন্দর দেখাচ্ছে। শুধু দেখাচ্ছে না, সুন্দর দেখাচ্ছে। ওকে, তো আমাদের ইনফিনিটি ফ্রিতে একটা অ্যাকাউন্ট করা ছিল। ইনফিনিটি ফ্রিতে আমাদের একটা অ্যাকাউন্ট করা ছিল, ফ্রি সিস্টেম, মানে ফ্রি হোস্টিং এ। তো হোস্টিং সম্পর্কে আপনাদের টুকটাক ধারণা হয়েছে, এখন আমরা সেটার একটা ইউজ দেখব। তো এখানে আমার ইউজার নেমটা আছে ড্রামিং ড্রিম, এই জিমেল এর আন্ডারে আছে চেক। তো এটা হচ্ছে সকালের সবার জন্য, আর এটা হচ্ছে আপনাদের জন্য, ঠিক আছে? তো আমি এটাতে যাচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে এখন হোস্টিং এর ভেতরেই আপনার ওয়ান ক্লিকের মাধ্যমে ওয়ার্ডপ্রেস সেটআপ করা যায়। তো আমরা কন্ট্রোল প্যানেলে চলে যাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। দেখেন, আপনার জ্যাম্প হচ্ছে আপনার হোস্টিং, লোকাল হোস্ট। লোকাল পিসিতে যে হোস্টিং তৈরি করতেছেন এটা হচ্ছে জ্যাম্প, আর এটা হচ্ছে ডিরেক্ট হোস্টিং। এটা একটা ডেমো হোস্টিং, কিন্তু মানে মেইন হোস্টিং এর মতোই দেখতে একদম অনেকটা, বুঝতে পারছেন? আচ্ছা, কিছু ফিচার এখানে কম আছে। আমাদের মাইএসকিউএল ডাটাবেজ আছে, যেটা আমার ওয়ার্ডপ্রেসের জন্য দরকার। অনলাইন ফাইল ম্যানেজার হচ্ছে আমাদের htdoc যে ফোল্ডারটা না, ওই ফোল্ডারের অ্যাক্সেস যেখানে আছে সেটা হচ্ছে অনলাইন ফাইল ম্যানেজার আর কি। আচ্ছা, এই যে ব্যাপার। আর এখানে একটু নিচে আসলে এই যে সব অ্যাপস ইনস্টলার হিসেবে একটা অ্যাপ্লিকেশন আছে। এখানে গেলে আপনি কিছু অ্যাপস ইনস্টল করতে পারবেন, তার মধ্যে জুমলা, মেজেন্টো, তারপরে ওয়ার্ডপ্রেস, এরকম আরো অ্যাপ্লিকেশন। ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, মানে WHM ক্লায়েন্ট ম্যানেজমেন্ট আছে একটা। তো আমরা এখানে যাই, আমরা ওয়ার্ডপ্রেসটাই দেখি, সবগুলো একই সিস্টেমে ইনস্টল হয়। এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন এখানে ফ্রি ইনস্টলের সুযোগ আছে। তো এর মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসটাকে নিয়ে নিচ্ছি। এখানে ডেমো আপনি দেখতে পারেন, দরকার নাই ডেমো দেখা, আমরা ইনস্টল করতেছি কারণ আমরা অফলাইনে ডেমো দেখছি অলরেডি। ইনস্টল, দেখেন এখানে আসলাম। কোন ভার্সনটা আপনি নিতে চাচ্ছেন? সবচেয়ে লেটেস্টটা নেবেন সব সময়। লেটেস্ট আছে 5.5.1। আসলে কত আছে? এটাই আছে ভাই, আপডেট। ওইটাই আছে, এটাই আপডেট। জি ভাই। ওকে। তো আমরা 5.5.1 যেটা আছে ওটাতে আমরা ঢুকবো। কেটে দিছি। ওয়ার্ডপ্রেস ইনস্টল। আচ্ছা, আমাদের ডোমেইনের নামটা হচ্ছে webmaster.rf.gd। এটা কোন ফোল্ডারের আন্ডারে যাবে আমরা সেটা দিচ্ছি না, কারণ আমরা চাচ্ছি ডোমেইনের মেইন পেজেই থাকবে, ঠিক আছে? আমাদের কোম্পানির নাম কি? ওয়েব মাস্টার। এখানে কি দিবে একবার সুন্দর একটা টাইটেল, দিস ইজ ফর অল ওয়েব ডেভেলপার্স।
ডেভেলপার, দ্যাটস ইট। আচ্ছা, এরপরেরটা আমরা চলে যাচ্ছি, এখানে কিছু করলাম না। অ্যাডমিন ইউজার, আমরা এই অ্যাডমিনটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে যে অ্যাডমিন কন্ট্রোল করবে এই ওয়েবসাইটটা, তার জন্য ইউজার নেম পাসওয়ার্ড অ্যাডমিন। আচ্ছা, পাসওয়ার্ডটা আমরা সহজ একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8। আমার একটা ইমেল অ্যাড্রেসের আন্ডারে এটা থাকা উচিত। আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়েছি, আমার ইমেল অ্যাড্রেসটা ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, ক্লাসিক এডিটর থাকুক। এটা লিমিট করার কোনো দরকার নাই। এখানে বিভিন্ন থিম আছে, আপনি যে কোনো একটা থিম সিলেক্ট করে দিতে পারেন। কিছু অপশন আছে এখানে, দেখেন ডাটাবেজের নাম দিয়ে দিছে এই টোটালটা, এবং এটা দিয়ে তারা এই যে অ্যাডমিন প্যানেল যেটা দেখতেছেন না, এই যে মাই পিএইচপি অ্যাডমিন, এর ভিতরে একটা ডাটাবেস তৈরি করবে এটার মাধ্যমে। এখানে কিছু বলার দরকার নাই। হ্যাঁ, ডু নট অটো আপগ্রেড। আপগ্রেড হলে অনেক সময় ঝামেলা হয়ে যায়, কনফ্লিক্ট হয়, মিসিং হয়। ডু নট অটো আপডেট, মানে অটো আপডেট ই করা হয়েছে। থিম প্লাগিং কোনোটাই অটো আপডেট করা হবে না। লোকেশন, ব্যাকআপ লোকেশন থাকলো ডিফল্ট। সিলেক্ট থিম আমি কোনো সিলেক্ট করে দিলাম না, যার ডিফল্ট আছে তাই থাকুক। ইনস্টল, একটা ক্লিকে ইনস্টল হয়ে যাবে। দেখেন উপরে যদি যাই, এই যে ইনস্টল হচ্ছে। ওকে, ইনস্টল কমপ্লিট। আমরা যদি আমাদের ওয়েবসাইটটা দেখি এখন, এই যে আমাদের ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের লিংক, ওয়েব মাস্টার, দিস ইজ ফর ওয়েব ডেভেলপার্স। এই, আর এটা হচ্ছে অ্যাডমিন প্যানেলের লিংক, ডাব্লিউপি অ্যাডমিন। আমরা বলেছিলাম যে ডোমেনটা আপনার সন্দেহ হবে যেটা ওয়ার্ডপ্রেস কিনা, স্ল্যাশ দিয়ে wp-admin। এই যে আমাদের এটার অ্যাড্রেস হচ্ছে অ্যাডমিন 1 2 3 4 5 6 7, সরি 1 2 3 4 5 6 7 8। লগইন, ড্যাশবোর্ডে চলে আসছে অলরেডি, দেখছেন? তাহলে আমরা অলরেডি এক্সেসে চলে আসছি। এখন কথা হচ্ছে যে আমার সাইটও রেডি। প্রসেসগুলো দেখছেন, পারবেন সবাই? জি ভাই। কঠিন কিছু এটা না, লাইভ সার্ভারে আরো বেশি ইজি। আরো ইজি, খুব সহজ। আচ্ছা, এরপরে আমরা থিমে গেছিলাম। আমরা কোন পর্যন্ত আসছিলাম আগের দিন? পেজ শেষ করছিলাম, পেজ তৈরি করা। জি স্যার। এটার সাথে মেনু কি আমরা দেখেছিলাম? মেনু পেজের সাথে কিভাবে মানে অ্যাটাচড হয়? হ্যালো, না ভাই, মেনুটা অ্যাটাচমেন্ট ওটা পর্যন্ত যাওয়া হয়। কেন আমরা দেখাইছি না পেজ ক্রিয়েট হলে একটা মেনুতে অ্যাড হয়ে যায় মেনু? জি ভাই, এটা দেখানো হয়েছে কালকে। আচ্ছা, আপনাদের কালকে সবার পিএইচপি যখন শুরু করে আপনাদের সবার জ্যাম্প ইনস্টল করার কথা ছিল। আপনারা কি সবাই জ্যাম্প ইনস্টল করছিলেন? জি স্যার। জি ভাই করছি। আগামীকালকে কিন্তু ভাইয়া কাজ করাবে, কাজ দেখবে, কাজ করাবে, কাজ দেখবে। মানে আপনাদের লোকাল হোস্টে ইনস্টল করাবে, ইনস্টল করে সবাইকে, যে কোনো লোককে বলবে যে আপনি একটু স্ক্রিনে আসেন, দেখান কি অবস্থাটা হবে, বুঝতে পারতেছেন? ভাই আমি লিভ নেব। কেন? হ্যালো, সেই ভাই 6টা থেকে বসে আছে ভাই।
ও আপনার ছুটি দরকার? সকাল আমার ছুটি দরকার। আচ্ছা ঠিক আছে অবশ্যই। আল্লাহ হাফেজ তাহলে। আচ্ছা, তো এখন আমরা চলে যাচ্ছি আচ্ছা আমরা কোন পর্যন্ত ছিলাম ক্লিয়ার বলতে পারতেছেন না কেউ? পোস্ট দেখছি, পেজ দেখছি। জি স্যার পেজ দেখছি শিওর। আচ্ছা তাহলে মেনু দেখি নাই? জি ভাই কালকে দেখা হয়েছে। মেনু দেখা হয়েছে সজীব ভাই? মেনু কিন্তু একটু একটু করে দেখা হয়েছে। মেনু কি এখন আপনি বলছিলেন আজকে প্লাগইন ধরবেন। আজকে প্লাগইন ধরার কথা, থিম আর প্লাগইন, তাই না আজকে? তো সবার আগে আমরা কন্টাক্ট ফর্মটা দেখে যাই। একটা প্লাগইন, কয়েকটা প্লাগইন খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে হচ্ছে স্লাইডারের জন্য খুঁজতে পারেন আপনারা প্লাগইন, যদি স্লাইডার আপনার দরকার হয়। সেক্ষেত্রে পিএইচপি জানলে আপনি নিজেই স্লাইডারটাকে প্লাগইন বানাই নিতে পারেন। আর এক্ষেত্রে দেখা যাবে আমরা যেটা এখন দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কয়েকটা প্লাগইন। তার মধ্যে আমরা ইউটিউবে যদি একটু যাই, এগুলো দেখা যাবে খুব কমন প্লাগইন। ইউটিউব, common plugin for WordPress. A must have for WordPress. এখানে লিস্ট তারা দিয়েছে, এরকম এখানে গেলে অনেক পাবেন সামনে। এখানে যদি যান 10টা ফ্রি দেখাইছে এরা, আর এটা বলছে কমন মাস্ট হ্যাভ প্লাগইনস ফর ওয়ার্ডপ্রেস। আচ্ছা, রেজিস্টার পেজ, বেস্ট ফ্রি 10 প্লাগইনস বিগিনার, 19 বেস্ট প্লাগইনস, 19টা প্লাগইনের কথা এখানে বলা হয়েছে। তো তার মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে, এসইও প্লাগইন এটা আছে, এটা চাহিদা আছে। এই প্লাগইনটার ইউজ করা শিখবেন আজকে রাতে, এটা আমি দেখাবো না আজকে। হ্যাঁ, এসইও প্লাগইন ওয়ার্ডপ্রেস। স্যার হ্যাঁ বলেন। স্যার আমি রাকেশ বলতেছি। বলেন। স্যার আমি বৃহস্পতিবার কি শুক্রবার ল্যাপটপটা উইন্ডোজ দিছিলাম, তো উইন্ডোজ দেওয়ার পর এখন দেখতেছি কেন জানি আপনার কথা, আপনি যে প্রেজেন্ট দিচ্ছেন, মানে স্ক্রিনটা যে শেয়ার দিচ্ছেন, এটাও দেখা যাচ্ছে না, আপনার কথা শোনা যাচ্ছে, আমার কথা আপনি শুনতে পাচ্ছেন। আপনার ড্রাইভার গুলো কি সব সেটিং দেওয়া হয়েছে ঠিক মতো? ঠিক আছে, হ্যাঁ ড্রাইভার গুলো তো সব সেটিং দেওয়া হয়েছে। সেটিং দেওয়া তো প্রবলেম হওয়ার কথা না। সবকিছু ঠিক আছে, যে ফেসবুকে যদি কল দেই তাহলে সবকিছু শোনা যাচ্ছে, কিন্তু এখানে না গুগল মিটে আসে কিছু শোনা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। ব্রাউজারটা একটু চেঞ্জ করে দেখবেন। মানে ক্রোম থেকে ফায়ারফক্সে দেখলাম, তবু তো উন্নতি হতো না, একই। আপনি তো কথা শুনতে পাচ্ছেন খালি, তাই তো? না কিছুই আপনার কথা শোনা যাচ্ছে না, স্ক্রিনটাও দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে যে যেগুলো স্টুডেন্ট আমাদের ক্লাসমেট আছে আপনি আমার, কি মোবাইলে সেগুলোকে শুধু কথা দেখা যাচ্ছে। বলতেছেন? না এখন বর্তমানে আমার একটা কাকুর ল্যাপটপে আছে। ও, এটা তো প্রবলেম, এটা দেখতে হবে। ব্রাউজার মিসিংই মনে হচ্ছে আমার কাছে। মানে ব্রাউজার মিসিং? ব্রাউজার না, এটা হচ্ছে ড্রাইভার মিসিং হচ্ছে। ড্রাইভার? ড্রাইভার মিসিং হলে অনেক সময় ভিডিও দেখা যায় না ব্রাউজারে, কথাও শোনা যায় না, অনেক সময় ঝামেলা থাকে। ঠিক আছে, চেক করতে মিডিয়া ফিচার প্যাক আপডেট করেন, সম্ভবত ঠিক হয়ে যাবে। আচ্ছা আমরা কোথায় ছিলাম? এই যে এসইওর একটা প্লাগইন এর নাম লিখে রাখেন, এটা কমন, এটাই সবাই চায় এখন, সবচেয়ে জনপ্রিয়। সেটার নাম হচ্ছে কি, এই যে এর উচ্চারণ কি হবে? ইউএস্ট নাকি জাস্ট ইয়োস্টাসিও, ওয়াই
EOST না, YOAST। এই দেখেন হাউ টু ইউজ SEO ফর, এই যে 20। এবার এখানে আসেন, দেখেন শুরুতে আপনি আপনার ল্যাঙ্গুয়েজে খুঁজবেন, আর যদি ইংলিশে খুঁজে দেন এবং সেটা পড়ে বুঝতে পারেন তাহলে এটা খুব ভালো, ঠিক আছে। বাংলাতে 10 মিনিটের একটা টিউটোরিয়াল আছে, এটা দেখবেন যে এসইওর ক্ষেত্রে, ওয়ার্ডপ্রেস এসইওর ক্ষেত্রে এই প্লাগইনটা কি ধরনের কাজ করে। আসলে মানে ওয়ান পেজ এসইওর ক্ষেত্রে এটা ভালো কাজ করে মোটামুটি, তাই দেখাইছে। আচ্ছা, তারপর আছে অপটিমাইজ। নামটা লিখে রাখছেন তো? প্রেস অপটিমাইজ। জি ভাই লিখে রাখছি। আচ্ছা, এখানে দেখাই দিছে হাউ টু অপটিমাইজ ইওর ওয়েবসাইট লোড ফাস্ট। মানে অপটিমাইজ তো লোড ফাস্টের জন্য, তাই না? এই এখানে অনেকগুলা কথা এখানে বলে দিছে অলরেডি, এই বিষয়গুলো আপনারা দেখবেন। হ্যাঁ, অ্যাপসের মাধ্যমে মানে প্লাগইং এর মাধ্যমে এরা কাজ করে। এটা আছে, এটা আছে, লিংক দিতে হবে না, আপনারা ঠিক এইভাবে লিখে সার্চ দিয়ে পাবেন। লিংক দিয়ে এটা বাদ দিতে যাচ্ছি, জি স্যার। নিজেরা সার্চ করে দেখতে হবে, ঠিক আছে? জি স্যার। পারা যাবে? দেখি কেমন ফ্রিল্যান্সার হচ্ছেন। আচ্ছা, তারপর আসতেছে কন্ট্যাক্ট ফর্ম 7। কন্ট্যাক্ট ফর্ম 7 সবার আগে চলে আসে, দেখেন ওয়ার্ডপ্রেস হাউ টু এডিট কন্ট্যাক্ট ফর্ম টু ওয়ার্ডপ্রেস। এই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে আলোচনা, এখানে ভিতরে ঢুকলে দেখা যাবে সব কন্ট্যাক্ট ফর্ম 7 এর কথা বলতেছে, সবাই কন্ট্যাক্ট ফর্ম 7 এর কথা বলতেছে। তাহলে কন্ট্যাক্ট ফর্ম 7 হচ্ছে আপনার ওই যে আছে না, ইমেল সাবস্ক্রিপশন বা কন্ট্যাক্ট করার জন্য যে ফর্মটা থাকে আপনার ওয়েবসাইটে, সেটার কথা বলতেছে, ঠিক আছে? তাহলে এখানে নাম লিখে রাখেন কন্ট্যাক্ট ফর্ম 7। আচ্ছা, তারপর আসতেছে সবচেয়ে বেশি এটার ইউজ শিখতে হবে ওয়ার্ডপ্রেসকে নিজের মতো করে বানানোর জন্য। সেটা হচ্ছে কি, এলিমেটর টিউটোরিয়াল ফর ওয়ার্ডপ্রেস, দেন বাংলা লিখে দেন। এই দেখেন এটা, এই লিংকে ঢুকলে আপনি পাবেন। এই যে আছে এলিমেন্টর, এটা লেখেন। আমরা এটার ইউজ দেখবো, আমরা কন্ট্যাক্ট ফর্ম 7 এর ইউজ দেখবো আজকে। এখন বুঝতে পারছেন? ওকে, তবে শুরুতে আমরা কন্ট্যাক্ট ফর্ম 7 এ যাই। কন্ট্যাক্ট ফর্ম 7 এ যাওয়ার আগে ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম? কন্ট্যাক্ট ফর্ম 7। কন্ট্যাক্ট ফর্ম 7টা আমরা কিভাবে দেখব? ওকে, বুঝতে পারছি। আমরা আমাদের বর্তমান সাইটটাকে দেখতেছি এই অবস্থায়। আমরা মিনিমাম একটা ডিজাইন করি। তার আগে আমরা একটা কথা বলে নিই যে আসলে কিভাবে কি হচ্ছে এটা একটু দেখি। ওয়ার্ডপ্রেস সম্পর্কে এখন একটা অন্য ধারণা দেব, যেটা হচ্ছে একটু ডিপ লেভেলে কথা বলা হবে, কিন্তু যারা ওয়ার্ডপ্রেসের ডিপে যাচ্ছেন না তাদের এটা শোনার দরকার নেই, বোঝার দরকার নেই। আপনারা জাস্ট অপারেটিংটা দেখেন। সেটা হচ্ছে এই পেইন্ট
এখানে হচ্ছে আপনার হোম পেজের একটা লেআউট আছে, দেখেন ব্যানার এরকম 3টা অফার, যাই হোক আর কি। তিনটা অফার, এখানে টাইটেল, সরি এখানে আবার আরেকটা পার্ট, এখানে আরেকটা পার্ট, এখানে 3টা পার্ট। হোম পেজ গুলো দেখতে এরকম হয় না? জি স্যার। আচ্ছা, এবার কন্টাক্ট পেজে যান। কন্টাক্ট পেজে দেখালো শুরুতে একটা ব্যানার, এখানে কন্টাক্ট পেজ লেখা, এখানে কন্টাক্টের একটা ফর্ম দেওয়া, এই টোটাল নিচে একটা ম্যাপ দেওয়া, এরকম হয় না? জি স্যার। আচ্ছা, প্রোডাক্ট পেজে যান। একটা ছোট ব্যানার, তার প্রোডাক্টের ক্যারাসল, টাইটেলের পরে একটা প্রোডাক্টের ক্যারাসল ধরেন, আবার প্রোডাক্ট, কথার কথা মানে ডিজাইনটা একটু আলাদা, রাইট? ওকে, এই প্রোডাক্টকে আবার ক্লিক করলে প্রোডাক্টের ডিটেইলস পেজ আছে না? প্রোডাক্টের ডিটেইল পেজ কেমন? জি এই স্যার। প্রোডাক্টের এত বড়টা ছবি, এখানে প্রোডাক্টের ছোট ছোট কারেকশন, এবার এখানে আর্টিকেল সুন্দর করে প্রোডাক্ট ব্যাপারে, তার মধ্যে কয়েক জায়গায় বাই বাটন দেওয়া না, প্রোডাক্ট পেজ। আচ্ছা, এবার একটা অ্যাবাউট পেজ থাকতে পারে না, লাইক দিস, এরকম এক একটা পেজের এক একটা থাকে আলাদা, রাইট? এখন খেয়াল করে দেখেন এই যে জায়গাগুলো রয়েছে, এটা কি 3টার বেশি বাড়বে? এখানে কি 3টার বেশি বাড়বে ডিজাইন যদি একবার ফাইনাল হয়ে যায়? না স্যার। বাড়বে না। এখানে ব্যানারটা কি বারবার একটু পর পর চেঞ্জ হবে, বা স্লাইডার না স্যার। যা সেট করব তাই? এখানে যে টেক্সটটা, টেক্সট থাকে টেক্সট, এখানে যে পার্টগুলো আছে এই পেজের, এগুলো কিন্তু খুব বেশি চেঞ্জ হবে না, হবে? হবে না। না স্যার। এখানে তাকান, এই কন্টাক্ট ফর্ম কি বারবার ডিজাইন চেঞ্জ হবে একটু পর পর? না স্যার। না ভাই, স্ট্যাটিক সব। এইখানে তাকান, এইখানে কিন্তু টেমপ্লেট একটু পর পর আপডেট হবে, একটু পর একটা প্রোডাক্ট নতুন আসতে পারে, ঠিক না? জি স্যার। ডাইনামিক। আর তার উপর ডিপেন্ড করে এই পেজ হবে, মানে যে কোনটা ক্লিক করলে এই ডিফল্ট একটা পেজ তৈরি হয়ে সেখানে ডিটেইলসটা দেখাই দেবে, রাইট? জি স্যার। আপনি পোস্ট দিলেই একটা ডিটেইলস পোস্ট, একটা পেজ তৈরি হয়। একটা পোস্ট আসলেই এখানে তো সংক্ষিপ্ত থাকে, ছবি থাকে, টাইটেল থাকে, জাস্ট ক্লিকের জায়গা থাকে, ক্লিক করলে একটা নতুন পেজ তৈরি হয় যেখানে টোটাল ডিটেইলসটা দেখা যায়। এই পেজটার, এই পোস্টটা যদি না থাকে তাহলে এই পেজটাও থাকে না, ঠিক কি না? জি স্যার। গুড। তাহলে এখন বিষয়টা হচ্ছে, যদি আমরা একটু চিন্তা করি ওভারঅল, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলে খালি একটা ব্লগ পেজের মতো দেখতে পাই, রাইট? ব্লগের মতো। আপনারা দেখছেন কখনো? বেশিরভাগ কমন ক্ষেত্রে এই টেমপ্লেটটাই তাকান,
এই টেমপ্লেটের দিকে তাকান, ব্লক পোস্ট না, এক পাশে সাইড বার, এক পাশে খালি পোস্ট নাকি, নাহলে সিঙ্গেল পোস্ট। এই যে ক্লিক করলে আবার ব্লক মেইন পোস্টে চলে আসলে, এই যে ঠিক আছে না? কিন্তু এটা হচ্ছে আমরা মেইন পেজটাকে আমরা দেখতে পাই, কিন্তু মূলত ওয়ার্ডপ্রেস একটা মেইন পেজ দিয়ে এভাবে তৈরি হয় না। ওয়ার্ডপ্রেসের মধ্যে এই যে আপনার ব্যবসায়িক প্রয়োজনে যে পেজের ডিজাইনগুলো দেখতেছেন না, পেজের ডিজাইনগুলো দেখতেছেন না, এগুলা আলাদা আলাদা টেমপ্লেটে কি ডিজাইন করা হয়েছে। এগুলোকে টেমপ্লেট বলে। এগুলোকে কি বলে? এক একটা পেজ আলাদা আলাদা ডিজাইন না, এগুলোকে কি বলে? এক একটা ধরনের টেমপ্লেট। হ্যালো হ্যালো, আচ্ছা। এরপরে একটা ডিফল্ট টেমপ্লেট রেখে দিছে, ধরেন সাদা, কিছু নাই এর মধ্যে। আপনার নতুন একটা পেজের প্যাটার্ন দরকার হতে পারে না? নতুন একটা কিছু অ্যাবাউট বা সার্ভিস, এ তো প্রোডাক্ট ডিটেলস, কন্ট্যাক্ট, হোম পেজ, অ্যাবাউট বা সার্ভিস নতুন অ্যাড হয়েছে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনাকে নতুন পেজ ডিজাইন করতে হবে। কিন্তু আপনি তো এই যে পিএইচপি দিয়ে মানে ওয়ার্ডপ্রেসের যে কলিং গুলো আছে, সেই কলগুলো করে করে এই পেজগুলো ডিজাইন করছেন। মানে কিভাবে ইনপুট দেবে ক্লায়েন্ট, ইনপুট কিভাবে দেবে ডাটাবেজ থেকে কিভাবে কোয়েরি করে এখানে নিয়ে আসবে, এইটা দেখার জায়গাটা আপনি করে রাখছেন। তো এই জায়গাগুলোর মধ্যে একটা নতুন ডিজাইন যে কোনো মুহূর্তে আপনার দরকার হতে পারে, সেজন্য আপনাকে একজনকে হায়ার না করে আপনি জন্য যে কোনো মুহূর্তে আপনার প্রয়োজন আপনার মতো করে ইউজ করতে পারেন, সেই জন্য তৈরি হয়েছে যে প্লাগইনটা, তার নাম হচ্ছে এলিমেন্টর। এলিমেন্টর নাকি এলিমেন্টর না? জি স্যার, এলিমেন্টর। এলিমেন্টর, এই যে এলিমেন্টর। আচ্ছা, এটা আমরা একটু পরে দেখতেছি। তো আমরা কন্ট্যাক্ট ফর্ম 7-এ যাব, তার আগে আমরা বলে নিলাম যে আসলে এগুলো প্যাটার্ন, আলাদা আলাদা প্যাটার্ন তৈরি হয়, এগুলোকে টেমপ্লেট বলে। এবং আপনি পোস্ট করার সময় বা একটা পেজ পোস্ট করার সময় না, একটা পেজ ক্রিয়েট করার, পোস্ট মানে হচ্ছে এরকম কোন একটা কমন জায়গায় যাবে যেখানে একের পর এক আপডেট আসতে থাকবে, এটা হচ্ছে পোস্ট। বুঝতে পারছেন? আর এগুলো ডাইনামিক পোস্ট না, কিন্তু এগুলো স্ট্যাটিক ভাবে আপনি বানাতে পারেন, কিন্তু এগুলো এডিট করার মতো জায়গা করে দিতে হবে ক্লায়েন্টকে, যেন ক্লায়েন্ট এটা বারবার এডিট করতে পারে, প্রয়োজন একটু পরে একজন সার্ভিস হোল্ডারের ইনফরমেশন চেঞ্জ করে আরেকজনের নাম দিতে পারে, এরকম বিষয়টা। ঠিক আছে? তাহলে ডায়নামিক পেজ হচ্ছে কিন্তু এইটা হিসাব করলে। তো এলিমেন্টর যে কাজটা করে, সেখানে ডায়নামিক যে ডাটাবেস থেকে যেটা কোয়েরি হয়ে আসে, সেই ধরনের পেজে এলিমেন্টরের কাজ তেমন একটা আমার মনে হয় না আছে, বা করা উচিত আমার মনে হয় না। তো যাই হোক, আমরা এলিমেন্টর নিয়ে আলোচনা করবো একটু পরে। আমরা কন্ট্যাক্ট ফর্ম 7টা দেখে আসি। দেখেন, আপনি যদি সার্চ দেন ওয়ার্ডপ্রেস প্লাগইন টিউটোরিয়াল বাংলা, খুব দারুণভাবে উনি বুঝাইছেন। দেখেন, আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করব। এই কন্ট্যাক্ট ফর্মটা যে কোনো ইউজার আমার ওয়েব পেজ থেকে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য ইউজ করবে, কিন্তু এটা মেইল হিসেবে আমার মেইলে চলে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে একটা, যে হোস্টিং এর মেইল সার্ভারটা ওপেন করা নাই বা আপনাকে অ্যাক্সেস দেওয়া নাই, সেই হোস্টিং থেকে আপনি মেইল করলে আমার এখানে আসবে না। আমার কাছে যে ইনফিনিটি ফ্রি যে অ্যাকাউন্টটা রয়েছে, এটা হোস্টিং কোনো কোম্পানির সাথে জড়িত না, মেইল হোস্টিং এর সাথে সাপোর্ট দিতে পারে না। বুঝতে পারছেন কথাটা? জি স্যার। এই জন্য আমরা শেষ ফিনিশিংটা দেখতে পারবো না, কিন্তু যে রুলসটা আছে এটা দেখে নিতে পারবো। ওয়েট, আচ্ছা, তো আমরা দেখলাম যে কন্ট্যাক্ট ফর্ম 7 এর ব্যাপারটা, ওখানে সার্চ দিলাম, আমরা এখানে পেয়ে গেলাম। এই লোকটার ডেসক্রিপশনটা অনেক সুন্দর। আমরা আমাদের মতো করে দেখি, মানে আমি ওনারটাই দেখছি, এই জন্য বললাম, এনাদেরটা দেখি নাই কেমন কি। অবশ্যই ভালো সবাই। তো আমরা এই অ্যাডমিন প্যানেলে বসে এখান থেকে আমরা চলে যাব প্লাগইন ইনস্টলেশনে। যত প্লাগইন ইনস্টল করতে হবে তা সব এখানে থাকবে। প্লাগইন এ চলে যান, ক্লিক করেন। এই যে প্লাগইন গুলো অটোমেটিক্যালি ইনস্টল করা আছে,
এগুলো অ্যাক্টিভ করা নাই। হ্যাঁ, এগুলো পড়ে দেখবেন যে কোনগুলা কোন প্লাগইন কিসের জন্য। তো এই প্লাগইন গুলো অ্যাক্টিভ করলে এখানে ডিঅ্যাক্টিভেট কথাটা চলে আসবে। আপনি এগুলো অ্যাক্টিভ করতে পারেন, দরকার নাই। আর অ্যাডেড নিউ প্লাগইন এডিটর, প্লাগইনকে যদি আপনি এডিট করতে চান, ধরেন আমরা একটা প্লাগইনকে এডিট করতে চাচ্ছি, প্লাগইন এডিটর, আই আন্ডারস্ট্যান্ড। এই যে প্লাগইন যে কটা আছে তার মধ্যে এডিটর, এই যে এখন এটারে ধরে টানা হেঁচড়া না করাই ভালো আমার মনে হয়, যা কারণ আমরা পিএইচপি বুঝি কম, অতএব আমরা এদিকে যাব না। প্লাগইন এডিটরিং এর কাজ আমার না, জাস্ট এটা বুঝালাম। প্লাগইন ইনস্টল, ফার্স্ট টাইম হচ্ছে কি আপনার এই ওয়ার্ডপ্রেস থিমে প্লাগইনটাকে ইনস্টল দিতে হবে। যে কটা এখানে আছে সে কটা ইনস্টল করা বা পিসিতে আছে, আপনার সিস্টেমের সাথে আছে। তো আপনি চাচ্ছেন নতুন কিছু অ্যাড করতে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম। এখানে যদি আপনি সার্চ দেন, যাই সার্চ দিবেন এখানে আসবে কোনগুলা, এখানে আসবে হচ্ছে যেগুলো ইনস্টল করা আছে এগুলোর মধ্যে থেকে। অ্যাড নিউতে যান, এখানে লেখেন কন্ট্যাক্ট ফর্ম 7। এখানে দেখেন শুরুতে আছে কোনটা, কন্ট্যাক্ট ফর্ম 7। আর বাদ বাকি যতই কন্ট্যাক্ট ফর্ম 7 থাকুক আমরা এটা ইনস্টল করব। ইনস্টল, ইনস্টল হয়ে গেছে। অ্যাক্টিভ করার কথা বলতেছে, এখানে তাকান, এই মেনুটা দেখেন, অ্যাক্টিভ করে দিলাম। জি স্যার। এটা আমার এই যে ইনস্টল প্লাগইন এর যেটা লেখা আছে এই মেনুতে আসলে দেখা যাবে এই যে কন্ট্যাক্ট ফর্ম 7 চলে আসছে। ডিঅ্যাক্টিভেট মানে আপনি যদি অ্যাক্টিভেট না রাখেন তাহলে ডিঅ্যাক্টিভেটে ক্লিক করেন। আচ্ছা, এবার আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করব। এই দেখেন এখানে কন্ট্যাক্ট লেখাটা আসছে, দেখছেন? এর আগে কিন্তু ছিল না, ছিল না স্যার। না ভাই, আচ্ছা, অনেক প্লাগইন ইনস্টল করলে অনেক সুবিধা একটা থিমের, অনেক সময় এই লিংকের মধ্যে আসবে, তাহলে ভাই সব আমরা এই মেনুর কোনো একটার ভেতরে আসবে, অথবা কখনো এই ট্যাবের মধ্যে দেখতে পাবেন। হ্যাঁ বলেন। কি বললেন? বললাম তাহলে আমরা সব এখান থেকে পাচ্ছি, এক্সট্রা ভাবে বাইরে থেকে কোনো কিছু অ্যাড করতে হচ্ছে না। যদি এমন কোনো প্রবলেম হয় যে এখানে পাচ্ছেন না, অ্যাড নিউতে আগে যাবেন, কারণ এটা তো সব ইনস্টলের লিস্ট। এখানে সার্চ করবেন, সার্চ ইনস্টলেড প্লাগইনস, আর এখানে গেলে নিউ প্লাগইন, সার্চ প্লাগইন। এটা সার্চ করতে হচ্ছে W3 অর্গানাইজেশন, ডাব্লিউ বলতেছি ওয়ার্ডপ্রেস অর্গানাইজেশন যেটা আছে ওখান থেকে সার্চ করে এখানে আনে। বুঝতে পারছেন? জি স্যার। জি ভাই। আচ্ছা, এখন আমরা কি করলাম, এই প্লাগইনটা ইনস্টল প্লাগইন এ গেলাম, এই প্লাগইনটা আর এখানে আমরা কন্ট্যাক্টটা হচ্ছে সেই প্লাগইন। যে কোনো প্লাগইন কি ইনস্টল করার সাথে সাথে মেনুর মধ্যে যে কোনো একটা মেনুর মধ্যে ওনাকে পাওয়া যাবে খুঁজলে, ঠিক আছে? এক একটা এক এক জায়গা থাকে। কন্ট্যাক্টটাকে আমি ই করলাম কন্ট্যাক্ট ফর্ম, এই হচ্ছে আমাদের প্লাগইন। একটা ফর্ম অলরেডি রেডি করা আছে, আমরা ওটা না করি, আমরা আরেকটা ফর্ম রেডি করি। অ্যাড নিউ, কন্ট্যাক্ট ফর্ম। একটা কন্ট্যাক্ট ফর্ম আমি রেডি করতেছি, সেভ। কন্ট্যাক্ট ফর্ম যেটাই হোক, এখানে যাই আছে এটাকে একটা কোড দিছে, শর্ট কোড, দেখছেন? আমরা এটাকে কপি করে জি নিলাম, স্যার। কপি করে আমাদের কাছে রাখি।
এবার এখানে যান, আমরা একটা পেজ তৈরি করতেছি, পেজ, অ্যাড নিউ পেজ। এখানে জাস্ট সিম্পল পেজ আর প্রাইভেসি পলিসিটা আছে। অ্যাড নিউ পেজ, এখানে টাইটেল দিচ্ছি কন্ট্যাক্ট। ফিচার ইমেজটা হচ্ছে টপে থাকে বা হেডলাইনের পরে থাকে, এরকম একটা অবস্থায়। এই টেমপ্লেটে যে জায়গা সিলেক্ট করা থাকবে ফিচার পেজটা সেখানে দেখাবে, নাহলে ফিচার পেজ দেখাবে না। আমরা এখানে কি করতেছি, কন্ট্যাক্ট নামে একটা ছবি ডাউনলোড করে রাখছিলাম, এখানে আপলোড দিয়ে দিলাম। সিলেক্ট অবস্থা আছে, সেট ফিচার ইমেজ। আচ্ছা, এই জায়গাটা দেখেন, আমরা কন্ট্যাক্ট ফর্মটাকে ওই শর্টকাটটাকে কপি করে রাখছিলাম, মনে আছে আপনার? কোন শর্ট ফর্মটা জি ভাই মনে আছে, একটু আগে কপি করলেন। এই যে কপি করছিলাম, এটা কপি করছিলাম, মনে আছে? আমি কি আবার যাবো না, এখান থেকে যাই? এই যে কোডটা কপি করছিলেন, এই দেখেন, মনে আছে? ও জি স্যার, মনে পড়ছে। মনে আছে। এবার পাবলিশ দিয়ে দেন। গুড। আচ্ছা, পাবলিশ দেওয়ার পরে আপনি আপনার এই কন্ট্যাক্ট ফর্মের পেজটাতে যাবেন, এখানে কন্ট্যাক্ট ফর্মের মেনুটা আসবে, কন্ট্যাক্ট ফর্ম ক্লিক করেন, এই কন্ট্যাক্ট ফর্ম পেজ, এই যে একটা কন্ট্যাক্ট ফর্ম চলে আসছে, দেখছেন? your name, your email, subject, your mobile number। এখানে আমরা জেন্ডার অ্যাড করতে পারি, এখানে আমরা ফাইল আপলোড অ্যাড করতে পারি, কন্ট্যাক্ট করার সময় সে ফাইল আপলোড করে দেবে, ঠিক আছে? হতে পারে না? জি স্যার। জি ভাই পারে। এই আমরা এই ফিল্ডগুলো কি করে আসলো, কি দিকে আমরা এবার ওইটা ঘাটাঘাটি করি, ঠিক আছে? সবচেয়ে একটা কথা বলতেছি, যে কোনো বিষয় জানতে হলে ইউটিউব এবং গুগলে আগে সার্চ দিবেন। যদি কোনো প্রবলেম থাকে ওরা সলভ করবেই, আর প্রবলেমের ইস্যুটা আপনাকে সলভ করে আপনাকে দিলে, আপনি না বুঝলে তখন কমিউনিটিতে জিজ্ঞেস করবেন। কিন্তু ফার্স্ট টাইম আজকে থেকে এটা জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া এসইওর জন্য কোন প্লাগিনটা ইউজ করা উচিত, নাম বলে দেবো, ওইটাই সার্চ করবেন। এইভাবে আপনাদের আগাইতে হবে, ঠিক আছে? আমাদের সিনিয়ররা আমাদেরকে এখন এইভাবে গাইড করে। কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা একটু সিনিয়রদের সাথে খুব ভালো সম্পর্ক, যেমন ধরেন আমার মাহবুব ভাইয়ের সাথে ছোট ভাইয়ের মতো সে আদর করে, বিদায় তাকে আমি অনেক অত্যাচার করি মাঝে মাঝে এইসব বিষয়ে, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে মূলত একজন ফ্রিল্যান্সারের এই মানে সবসময় মাথায় রাখতে হবে যে কেউ যদি হেল্প না করে, আপনাকে হেল্প নিজেরটা নিজেই করতে হবে। বুঝা গেছে? তো কন্ট্যাক্ট ফর্মটা এখানে চলে আসছে, এখানে আমার আর কিছু করা লাগতেছে না। তো সেক্ষেত্রে আমি এখন চলে যাচ্ছি কন্ট্যাক্ট ফর্মের কোডে। আমি একটা কন্ট্যাক্ট ফর্মের এই এডিটে চলে গেলাম। আমি যে ক্লাসগুলো বা যেগুলো তৈরি করছিলাম, এই যে খেয়াল করেন, আমি একটু আপনাকে ডিসক্রাইব করি। এই ফিল্ডগুলো দেখলে বোঝা যাচ্ছে এগুলো সব ইনপুট ফিল্ড। এগুলো কি? ইনপুট ফিল্ড। আর এটা হচ্ছে লেভেল। এটা হচ্ছে ইনপুট ফিল্ড, এটা হচ্ছে লেভেল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সেই হিসেব করলে এটাকে আমরা ধরেন, এটা হচ্ছে আপনার বুটস্ট্র্যাপ, কথার কথা। ডিভ, আপনি এটা বুটস্ট্র্যাপের কোড করছিলেন না? জি স্যার। গুড। আমরা বুটস্ট্র্যাপের একটা টেমপ্লেটই দেখি, মানে আমাদের কাছে না বুটস্ট্র্যাপ সেটআপ করা নেই এর মধ্যে, কারণ বুটস্ট্র্যাপে যদি আমাদের থিমটা বুটস্ট্র্যাপের হতো তাহলে কাজ করতো। বাট কথা হচ্ছে কি যে আমি একটা উদাহরণ দিচ্ছি, জাস্ট অনলি গেট বুটস্ট্র্যাপ। কই গেল?
গেট স্টার্ট, ফর্ম, আচ্ছা এই ফর্ম থেকে আমরা প্রথম ফর্মটাই নিয়ে নিছি। হ্যাঁ, কপি। এই আমরা এই জিনিসগুলো উঠাই দিচ্ছি, ছোট ছোট জিনিসগুলা। লেবেলটা উঠাই দিলাম, আমাদের ফর্মে কোনো লেবেল থাকবে না, সব প্লেস হোল্ডারে যাবে। ঠিক আছে, জি স্যার। সব প্লেস হোল্ডারে যাবে। ওকে, এখন আপনি যদি বলেন যে স্যার আমি এই ফর্মটার মধ্যে তো ফর্মগুলো চালু হবে, রাইট? আমরা একটু আগে যে ডিফল্ট পেজটা দেখেছিলাম, এই যে এখানে ফর্ম ট্যাগ ছিল না স্যার। তাহলে আমরা যদি এখান থেকে একটা ডিজাইনটা নিয়ে আসি তাহলে আমাদের ফর্ম ট্যাগটা লাগবে না, রাখবে? না স্যার। কারণ ফর্ম ট্যাগটা হয়তো বা কন্ট্যাক্ট ফর্মে এই কোডের সাথেই, শর্ট কোডের সাথে শুরুতে এবং শেষে ওরা ডিফল্ট ভাবে বসায় দিচ্ছে। বাদ বাকি ডিজাইনটুকু আমার লাগবে। এখানে আমরা দেখছি লেবেল আর ইনপুট। লেভেলগুলো কেটে দেন ভাই। ধরেন লেবেল কেটে দিলাম, ইনপুটটা থাকুক, স্মল এটাও দরকার নাই, লেবেল দরকার নাই। লেবেল দেখছি তো লেবেল কি করে দেয় না। চেক মি আউট দরকার নাই। আর ধরেন একটা ফাইল আপলোড, একটা টেক্সট এরিয়া, একটা ফাইল আপলোড দিলাম। হ্যাঁ, কথার কথা, এটা একটা টেক্সট এরিয়া। ফর্ম গ্রুপ হচ্ছে এক একটা বক্সের ব্যাপার। আচ্ছা, এরপরে আছে আমরা এখানে কি বলবো জানি, টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া আর কিছু নাই। আচ্ছা, এরপরে আছে কি ফাইল। ফাইল এটা হচ্ছে ইনপুট। টাইপ ফাইল। ধরেন কথার কথা এই ডিজাইনগুলো আপনি করছেন না? লাস্টে একটা বাটন জি আছে, স্যার। তাহলে এটাকেই যদি আমরা চিন্তা করি যে বুটস্ট্র্যাপ 4 বানাবো, আমরা এখন বানালে বুটস্ট্র্যাপ 4 হবে না, কিন্তু কারণ আমাদের তো বুটস্ট্র্যাপ সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলো আমার থিমের সাথে অ্যাড করা নাই, আছে? না স্যার। নাই, সব থিমে যে বুটস্ট্র্যাপে হবে তা তো না। সেক্ষেত্রে আমরা এখন কতটুকু কি করব, ফর্ম শুরু শেষ আমার দরকার নাই। আচ্ছা, এবার কথা হচ্ছে এটা একটা ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। তার আগে আমরা একটা নাম দেবো, যে নাম একটা থাকবে, একটা নাম থাকবে, তার ইনপুট টাইপ থাকবে জাস্ট ফুল নেম, সরি টেক্সট। কি থাকবে? নেমটা থাকবে জাস্ট ফুল নেম। হ্যাঁ, প্লেস হোল্ডার কিন্তু দেওয়া নেই। আচ্ছা, ওটা আমরা এই ডিজাইনের সাথে অ্যাড করে দেবো। ধরেন প্লেস হোল্ডার গুলো আছে আমাদের ডিজাইনে, ঠিক আছে?
আমরা এটার আউটলুক এখন দেখবই না, কিন্তু কোডটা তো এরকম নাকি? জি স্যার। বুটস্ট্র্যাপের ফর্মটা তো এরকমই হবে নাকি? জি স্যার। গুড। এখানে আইডি আছে আর ক্লাস আছে, খেয়াল করেন। হ্যাঁ, আমরা এই প্রথমটাকে, এই ডিপটা আমরা বানাতে পারতেছি না, বাট আমরা এই ডিপের ভেতরেরটা বানাতে পারতেছি। কি করে দেখেন, এটা আমরা অফ করে দিলাম। আচ্ছা, এটা আমরা অফ করে দিই। আমরা এখানে বললাম প্রথমটা হচ্ছে ফুল নেম, না? ফুল নেমের ইনপুট টাইপ কোনটা? ইনপুট টাইপ কি হবে বলেন? টেক্সট টেক্সট স্যার। তাহলে এখান থেকে টেক্সটে ক্লিক করেন। এই রিকোয়ার্ড নাম দিবেন কি? নেম। ফিল্ডের নাম কি? ফুল নেম। ফুল নেম। ডিফল্ট ভ্যালু এখানে ক্লিক করেন অ্যাজ এ প্লেস হোল্ডার। ফুল নেম, এখানে আইডি দিতে পারেন, এখানে ক্লাস নেমটা দিতে পারেন। ক্লাস নেমটা ভুলে গেলাম। ক্লাস নেমটা হচ্ছে স্যার এক্সাম্পল আইডি। ফর্ম কন্ট্রোল। এক্সাম্পল। ফর্ম কন্ট্রোল ক্লাস নেমটা এটা না বুটস্ট্র্যাপের ইনপুট ফিল্ডের? জি স্যার জি স্যার জি স্যার জি স্যার। আর ফর্ম গ্রুপ তো বাইরে দেওয়া রয়েছে। আমাদের আইডিটা এখন এসেনশিয়াল না, এই জন্য দিচ্ছি না। যদি থাকে আপনার এসেনশিয়াল কোনো কাজ থাকে আইডি দিয়ে দিবেন। জি স্যার বুঝতে দেখেন পারছি। আমি এখানে যাই করছি না কেন, এখানে কোড হয়ে গেছে, দেখছেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, ইনসার্ট ট্যাগ, ওইটাই হয়ে গেল। দেখেন ইনসার্ট ট্যাগ, দেখছেন? বুঝা গেছে ভাইয়া? কিন্তু স্যার এখানে জি স্যার সব থার্ড প্যাকেট আসছে আবার। সবাই বুঝছে? জি স্যার বুঝছি। আচ্ছা, এটা আরেকটা, জি ভাইয়া। এটা আরেকটা। আচ্ছা, এইখানে আমরা কি করব? এটা ইমেল না? ইমেল। জি স্যার। সুন্দর করে ইমেলটা দিয়ে দেন। ইমেল নেম হবে ইমেল, ডিফল্ট জি হবে স্যার। এখানে লিখবেন example@example.com। এখানে দিলেন ফর্ম কন্ট্রোল, হয়ে গেল। আমরা ফর্ম কন্ট্রোলটা লিখে কপি করে রাখি। স্যার এই ফর্ম কন্ট্রোলটা তো আসলে বুটস্ট্র্যাপের একটা ক্লাস। হ্যাঁ, এখানে কি কাজ করবে? এখানে কাজ করবে না, আমি বলতেছি বুটস্ট্র্যাপের ডিজাইনটাতে এইভাবে কোড থাকে। ওইটাকে আমরা জি স্যার। কিভাবে কোড করতেছি দেখেন। ফর্ম গ্রুপের জায়গায় আছে, ওর ভিতরে ইনপুট ফিল্ড গুলো বসাচ্ছি। তার দেখেন ক্লাস নেম ফর্ম কন্ট্রোল পেয়ে যাচ্ছে, দেখছেন? জি স্যার। তারপর এখানে আসতেছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা কি? পাসওয়ার্ড টেক্সট স্যার। মার দিব, মার। পাসওয়ার্ড কই? পাসওয়ার্ড ইজ কই পাসওয়ার্ডটা কই? স্যার নাই স্যার টেক্সট। না, পাসওয়ার্ডই হবে। ওহো সরি, কন্ট্যাক্ট ফর্মে তোর পাসওয়ার্ড থাকে না? থাকে? না স্যার থাকে না। এখানে সাবজেক্ট থাকতে পারে, রাইট? জি স্যার। পাসওয়ার্ড তো লগইন সাইন। সাবজেক্ট হচ্ছে এটা, দিলাম। এই জন্য এখানে পাসওয়ার্ডটা দেয় নাই, বুঝছেন? সাবজেক্ট এটা হচ্ছে ই যাচ্ছে ফর্ম কন্ট্রোল থাকতেছে ইনসার্ট। তারপর এটা থাকতেছে কি? চেক ইনপুট। আমার কোনো চেক ইনপুটের দরকার নাই। তারপর হচ্ছে টেক্সট এরিয়া, রাইট? জি স্যার। টেক্সট এরিয়াটা কই? এই যে টেক্সট এরিয়া, রিকোয়ার্ড ডেসক্রিপশন। নেম তো ছোট হাতের থাকে, এখানে ডেসক্রিপশন। আর এখানে লেখা থাকবে
প্লেস হোল্ডারের ডেসক্রিপশন আর ক্লাস নেম কি ছিল? ফর্ম কন্ট্রোল। কন্ট্রোল। বাহ, তো শিখে গেছে। এরপর হচ্ছে ফাইল সাবমিট। ইনপুট টাইপ কি হবে? ফাইল জি স্যার। ফাইল লিমিট দেন 2 MB। আনলিমিটেড দিয়ে দিলাম যেন আমার আপলোড করার সময় ঝামেলা না করে, ঠিক আছে? ক্লাস নেম হচ্ছে ফর্ম কন্ট্রোল। স্যার অ্যাট্রিবিউটের ভ্যালু এটা অপশনাল, এটা রিকোয়ার্ড দিলাম না, যদি দিলে দিলেন, না দিলে না দিলেন, এরকম একটা অবস্থা। এই যে তাহলে ফর্ম কন্ট্রোলে কাজ করবে আর ফর্ম গ্রুপের কাজ করবে। এই বাটনটা আমরা কি করতেছি, এই বাটন প্রাইমারি দেখছেন, কপি করে নেন। এখানে কি হবে নাম? সাবমিট ক্লাস নেম, যেটা কপি করলেন। ওকে, ইনসার্ট করলাম। এবার কি করতেছি খেয়াল করেন, আপডেট দিচ্ছি, রাইট? আপডেট মেইলটা সেটিং করি নাই, জাস্ট লুকটা দেখার জন্য। দেখেন চলে আসছে। স্যার এখানে ফর্ম কন্ট্রোলটা তো কাজ করছে। ফর্ম গ্রুপ তো কাজ করে নাই। স্যার ফর্ম গ্রুপ কাজ করছে তো স্যার। এখানে তো স্যার অনেকগুলো গ্রুপ নাই যে এটা একটা রুতে ঢুকে যাবে। একটাই গ্রুপ একটার মধ্যে ঢুকে গেছে। যাই হোক, মোটামুটি দেখাচ্ছে নাকি? জি স্যার। কিন্তু স্যার ফর্ম কন্ট্রোলটা কাজ করলো কেন আমি তো এটাই বুঝলাম না। ওদের কাছে আছে কোনো কিছু, অথবা বিল্ডিং অবস্থায় আছে থিমের সাথে। স্যারের ক্লাস বিল্ডিং অবস্থায় আছে হয়তো বা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার কথা হচ্ছে এই ফর্মটা আপনি লিখলেন, সাবজেক্ট, ইমেল, ফুল নেম আপনি দিলেন। এখন এটা তো সাবমিট করবে না, সেন্ড করবে ইমেল। তাহলে ইমেলটাকে সেট করতে হবে আপনাকে। দেখেন আপনি যে ফিল্ড বানাইছেন না এখানে, যে ফিল্ড বানাইছেন এখানে দেখেন সেই ফিল্ড অটোমেটিক চলে আসছে। ফুল নেম, ইমেল, সাবজেক্ট, ডেসক্রিপশন, ফাইল, রাইট? এখানে বলতেছে আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেসে সেন্ড করেন। আমরা দিলাম আমার ইমেল অ্যাড্রেস, মানে এখান থেকে যেটাই সাবমিট হবে আমার ইমেলে চলে যাবে। বুঝতে পারছেন? না স্যার। এই কন্টাক্ট ফর্ম থেকে কেউ যদি কোনো সাবমিট করে কোনো কিছু, সেটা আমার ইমেল অ্যাড্রেসে চলে যাবে। আমি তো অ্যাডমিন না, আমি তো দেখবো যে কি করতেছে না করতেছে, কে কি জিজ্ঞেস করতেছে। ওয়েব মাস্টার, এখানে ওয়েব মাস্টার লেখা রয়েছে, ওয়েব মাস্টার না। এখানে যেমন ধরেন যে ফুল নেম না, জি স্যার, তার আইডিটা, তার নামটা যাবে এবং তার আমার এটা ডিফল্ট থাকলো আর কি। এই ওয়েবসাইট থেকে লিংক মেইল যাচ্ছে। ফ্রম টু হচ্ছে যাকে পাঠাচ্ছেন এই ফর্ম থেকে, আর ফর্ম হচ্ছে যে পাঠাচ্ছে। সাবজেক্ট, এই সাবজেক্টে ওয়েব মাস্টার, এই সাবজেক্টে আমরা হচ্ছে এই সাবজেক্টটা লিখবো। ঠিক আছে? ইউর ইমেল, অ্যাডিশনাল হেডার, ইউর ইমেল, এটা হচ্ছে এই ইমেলটা। চলে গেছে। এবার এখানে দেখতেছে
form body, your name, your email, full name, আর আসতেছে ইমেইল। একটা ইমেলের ভিতরে কিভাবে কি আসবে তাই দেখাচ্ছে। সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট অরিজিনাল, মানে শুধু সাবজেক্ট, আর তো কিছু না। জি স্যার, শুধু সাবজেক্ট। আচ্ছা, মেসেজ বডিতে ইউর মেসেজ, আমরা এখানে লিখছি কি ডিসক্রিপশন। ডেসক্রিপশন, আচ্ছা, পুরো ডেসক্রিপশনটা এখানে আসবে এবং লাস্টে লেখা থাকবে থ্যাঙ্কস। থ্যাঙ্কস দিয়ে ফুল নেমটা আসবে না? জি স্যার। তারপরে আসবে কি ইমেল। এভাবে আমি ইমেল অ্যাড্রেস, ফুল নেম, তার মোবাইল নাম্বার থাকলে সেটা এখানে ফিল্ডটা এখানে অ্যাড করলাম। ঠিক আছে, এবার আপনারা যে ফাইলের কথা বলছেন, এটা স্যার কোথায় কোথায় যাবে? এই ফাইলটা এখান থেকে এই নিচের ফিল্ডে চলে আসবে, ফাইল অ্যাটাচমেন্ট জি স্যার। দিয়ে দিলাম। এখন এটাকে আমরা সেভ দিয়ে দিলাম। কোনটা এরর দিছে? সাবমিটটা মনে না, ফাইলটা। সাইজ তো দেখাচ্ছে কি লার্জ। The total size of attachment ও, too large. এখানে আসেন, একটু কমাই দেন, ভয় পাইছে। কি হলো? হয়েছে? এবার এটা সেভ, এবার নিচ্ছে না? জি স্যার। আচ্ছা, এখানে মেসেজ আছে, দেখেন এই মেসেজগুলো আপনি মানে ওয়ার্নিং, এগুলা ভ্যালিডেশন এরর, হ্যাঁ, ফিল্ড ভুল গেছে, সেন্ড মেসেজ ফেইল্ড, যদি মেসেজ ফেইল্ড হয়, সাকসেসফুল, সাবমিশন ওয়াজ, এই যে ব্যাপারগুলো যত রকম মেসেজ আছে সব এখানে সেট করা আছে। এখানে আর কিছু করলাম না আমি আপাতত। থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, ইট হ্যাজ বিন সেন্ট, মানে এটা একটা কমন মেসেজ, আমরা এটাকে দেখলে বুঝবো যে এগুলো কাজ করবে, তাই তো? অ্যাডিশনাল সেটিংস এখানে কিছু করার দরকার নাই। এদিকে দরকার নাই। ওকে, সবকিছু ঠিকঠাক আছে। এবার যদি আমরা পেজে চলে যাই, এখানে আমরা নাম দিলাম, আমার ইমেল অ্যাড্রেস দিলাম, সাবজেক্ট দিলাম কোয়ারি, ডেসক্রিপশন দিলাম দিস ইজ ডেসক্রিপশন, ডেসক্রিপশন দিলাম, চুজ ফাইল, এটা হচ্ছে কি ছোট ফাইল দিব, কই গেল ছোট একটা ফাইল, ওকে একটা ফাইল দিছি, এবার সেন্ড। দেখেন থ্যাংক ইউ ফর ইউর মেসেজ ইট হ্যাজ বিন সেন্ড, এটা কিন্তু
একটা ফাংশন না, বলেন সেন্ড করা তো যেতেই ব্যাপার না, স্যার তাহলে এই জন্য এটা একটা প্লাগইন, যেহেতু এটা একটা ফাংশন এটা একটা প্লাগইন। দেখেন আমার এখানে আসার কথা ছিল, আসতেছে না। আমার যদি পেইড হোস্টিং হইতো এখানে আসার কথা ছিল, আমার যদি পেইড হোস্টিং হইতো তাহলে এখানে আসতো, কারণ এই হোস্টিং এ কোথাও ইমেল অ্যাড্রেসের ইমেল সাপোর্ট দেওয়ার মতো কোনো অপশন এখানে এই সার্ভার থেকে নাই, এই জন্য আসছে। কারণ আমাদের সেটিংস এ 2 মানে আমি ড্রামিং ড্রিম দিয়ে দিছি, তাই না? জি স্যার। এই সেটিংটা মনে থাকবে আপনাদের? এই ভিডিওটা যদি একটু দেই আপনাদের, আপনারা প্রত্যেকটি ওয়েবসাইটেই একটি কন্টাক্ট ফর্ম থাকাটা এটা দেখে নিন। ঠিক আছে, যে কোনো বিষয় ওয়ার্ডপ্রেস এমন কমন একটা ফ্যাক্ট, সার্চ দিলেই পাবেন, সার্চ দিলেই পাবেন। কঠিন হচ্ছে কোডিং এর জায়গাটা একটু কঠিন হয়ে যায়, প্লাগইন তৈরি করা যায় একটু ক্রিয়েটিভ ব্যাপার হয়ে যায়, বাট বাদ বাকি সব সহজ। আপনি জিজ্ঞেস করতে দেরি আছে, ইউটিউবে মানে আমরাই সবার লাস্টে ওয়ার্ডপ্রেস শিখতেছি, ব্যাপারটা বুঝছেন? তার মানে এখানে হতাশার কিছু নাই, যা লাগবে তাই শিখে নেবেন। আমাদের পরে তো স্যার আরো ব্যাচ আছে। ওই মানে আজকের মতো আমরাই লাস্টে নাকি? আমাদের আগে সবাই ভাইজে ফেলছে ওয়ার্ডপ্রেস। ওকে স্যার এটা কি স্যার প্লাগইন কাস্টমাইজেশন বলে? প্লাগইন কাস্টমাইজেশন ইনস্টলেশন, হ্যাঁ হ্যাঁ এটাই সিম্পল সিম্পল ব্যাপার। হয়তো আমাকে স্যার ফাইবার আবার এটাও লেখা আছে ওয়ার্ডপ্রেস প্লাগইন কাস্টমাইজেশন করে। ওই কাস্টমাইজেশন আবার কিন্তু একটু হয়ে যায়, যেমন ধরেন একটা প্লাগইন কে তার ফাংশনালিটি চেঞ্জ করতে হবে, যদি এটা ম্যানুয়ালি হয়, এই যে ম্যানুয়াল আমরা যেভাবে করছি এইভাবে হয় ডাইনামিক ভাবে, তাহলে তো সম্ভব, সমস্যা না। কিন্তু যদি বলে কোড কোড রিকোড করেন, কাস্টম করেন, তখন তো পিএইচপি না জানলে পারবে না, পারবে? আমরাও তো স্যার কোড লিখলাম এখানে, এই যে আমরা কই কোড লিখছি? আমরা ওই যে স্যার কোড জেনারেট হয়ে গেল। এটা তো এইচটিএমএল কোড লিখছি। জি স্যার। সিম্পল কাস্টমাইজেশন দিবেন, কিন্তু কোর কোডিং না, এইভাবে বলে দিবেন আগের থেকে। ইনস্টলেশনের পরে যে কাস্টমাইজেশনটা আছে সেটা বা সেটিং। আচ্ছা, এবার হচ্ছে এলিমেন্টর যে ব্যাপারটা আছে সেটা একটু দেখি, ঠিক আছে? এই দুইটা জিনিস দেখলে পরবর্তীতে আমাদের ডেমো কন্টেন্ট যাই বলেন না কেন, যে কোনো থিমই যাদের এই অ্যাক্সেস গুলো আছে আমরা ইচ্ছা মতো ইউজ করতে পারবো তাদের। আর টেমপ্লেট তো বুঝেই যাচ্ছি যে টেমপ্লেট দেখতে কেমন, এক একটা টেমপ্লেট এক এক রকম হবে, রাইট? তখন এইগুলোকে আলাদা আলাদা এক একটা পেজকে কোড করে করে রাখা হয়, যে এই পেজটা এরকম দেখতে হবে, এই পেজটা এরকম দেখতে হবে। এবার আপনি পেজ বানানোর সময় আপনি ড্রপ ডাউনে পাবেন আপনি কোন পেজটার মতো দেখতে চাচ্ছেন, এই পেজটা, কথা বোঝা গেছে? তখন আপনি দিলেন কন্ট্যাক্ট পেজের মতো দেখতে চাচ্ছি, বা প্রোডাক্ট পেজের মতো দেখতে চাচ্ছি, বা প্রোডাক্ট ডিটেইলস পেজের মতো দেখতে চাচ্ছি, ঠিক আছে কথা? জি স্যার। এটা তো কন্ট্যাক্ট ফর্ম তো মোটামুটি বোঝা গেছে না? ভিডিওটা দেখলে ভালো মতো আরো বোঝা যাবে, থাকুক। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমরা নতুন একটা পেজ। তার জন্য আমরা সার্চ দিব হচ্ছে নতুন একটা প্লাগইন। প্লাগইন কোথায় থাকে? প্লাগইন এর মধ্যে সব। প্লাগইন এ আসেন, এসে এখানে অ্যাড নিউ, বা এখান থেকে অ্যাড নিউতে যাই। নাম কি? যেমন ধরেন আমরা থিম, যে থিমটা ইনস্টল করেছি তা তো করেছি নাকি, কিন্তু ইনস্টল করার পরে আমার একটা টেমপ্লেট নতুন ডিজাইন করতে হবে, যেটা এই টেমপ্লেটের এই ডিজাইনের এই থিমের কোনো টেমপ্লেটের সাথে মিলবে না। এখন আমার নতুন একটা ডিজাইন করতে হবে, আমি ইনস্ট্যান্ট করে নেব কাজটা। এলিমেন্টর, রাইট? এলিমেন্টর পেজ বিল্ডার, অনেক কিছু দেখতেছি এলিমেন্টর। শুধু এলিমেন্টরটা পাইলে ভালো হতো, কিন্তু শুধু এলিমেন্টর আসলে নাই, হয়তো বা এটাই হবে প্রথমটাই হ্যাঁ শুধু এলিমেন্টর। এলিমেন্টর
তাহলে নিয়ে নিলাম। হ্যাঁ, ইনস্টল। এটা কি কোনো থিমে আগের থেকে ইনক্লুড করা থাকতে হবে? মনে হয় না। যে কোনো থিমে আমি একটা পেজের মধ্যে ডিজাইনটা করতে পারবো মেবি, রাইট? প্রিমিয়াম থিমে আরো আর দেওয়া থাকে হ্যাঁ, ভাই। ওদের তো দেয়া থাকে, ওদের দেয়া থাকে না, ওদের ইনস্টল করেই নিতে হয় আর কি। অনেকে আবার ফিক্সড করে দেয়, ভিতরে বিল্ডিং করে দেয়। আমার মনে হয় কি বিল্ডিং করে দিলে ক্লায়েন্টের কষ্ট কম হয়। বড় বড় থিম গুলো যেগুলো ভাই পেইড থিম মানে কিনতে হয়, সেগুলাই এই প্লাগইন গুলো ওদের সাথে একটা ডিল করে যে তোমার থিমে আমার প্লাগইনটাই থাকবে। তো ওইভাবে ওখানে বিল্ট ইন ইনস্টল করাই থাকে, আর আলাদা ভাবে এভাবে ইনস্টল করলে তো করে নেওয়া যায়। বিল্ডিং করে দিলে আমার মনে হয় ক্লায়েন্টের জন্য সুবিধা হয়, কারণ ক্লায়েন্টকে আবার না হলে ওই পোরশনটা পুরো এডিট করতে হয়। কারণ শুধু এক ঠিক থিম করে নিতে হবে। না, যদি থিম থিম চেঞ্জ করে যখন এই থিমটাকে আবার আপনাকে দিয়ে দেবো, ধরেন আমি এলিমেন্টার দিয়ে ডিজাইন করলাম একটা পেজ, একটু প্রবলেম মনে হয় আমার কাছে। যাই হোক, আমরা দেখতেছি, এখন দেখা যাচ্ছে কি হবে না হবে। অ্যাক্টিভ করে নিলাম, বা এখানে আসেন, আগে লিস্টে আসেন। অনেক সময় দেখা যাবে লিস্টে এসেও আমরা কাজ করি অনেক সময়। এই যেখানে আসলাম, এলিমেন্টারটা অ্যাক্টিভ করব, শুধু এটাকে ক্লিক করে এখানে থেকে অ্যাপ্লিক করতে পারেন। ওখানে নিজেও অ্যাক্টিভ জায়গা আছে, মানে কারণ অনেকগুলো যদি আমরা একসাথে অ্যাক্টিভ করতে চাই, তখন এরকম এরকম করে সিলেক্ট করে এখান থেকে অ্যাক্টিভ দিয়ে অ্যাপ্লাই করতে পারি। আমরা একটা সিলেক্ট করছি, অ্যাপ্লাই করে দিছি আর কি। এলিমেন্টার অ্যাক্টিভ হয়ে গেছে। কোথায় অ্যাক্টিভ হয়েছে? এখানে অ্যাক্টিভ হয়েছে। কত কিছু চলে আসছে, সেটিংস, এমন তমুক, হ্যান স্যান 717। এখানে দেখার কিছু দরকার নাই, থাক ওর মতো থাক। আমরা একটা নতুন পেজ তৈরি করতেছি। পেজটার নাম হচ্ছে, পেজটার নাম কি হবে বলেন? প্রোডাক্ট পেজ নাকি? প্রোডাক্ট পেজ। আচ্ছা, পেজ, নতুন একটা পেজ, এডিট, নাম দিলাম প্রোডাক্ট পেজ। প্রোডাক্ট পেজ আমরা এখানে এর আগে কিন্তু আমরা এটা দেখছিলাম না, দেখছিলেন? আগের বার কিন্তু এরকম কিছু ছিল না। এখানে ডিফল্ট পেজ ফুল ওয়াইড একটা টেমপ্লেট নিচ্ছি, যার আশপাশে কোনো সাইড বার থাকবে না। কথা ক্লিয়ার? কারণ আমি তো আমার ইচ্ছা মতো এই পেজটা ডিজাইন করবো, খালি হেডার আর ফুটার থাকবে, এদের আর কিছু থাকবে না। আমি কি করলাম, এখান থেকে নিয়ে নিলাম, এরকম পোস্ট হবে। আমি একটা পোস্ট করেই দিই, আগে পোস্ট করা থাকুক। তো এইখানে আমরা কি দেখবো, টপে প্রোডাক্ট পেজ চলে আসছে না? আমরা আসলে কিভাবে নামগুলো লিখতেছি, এইভাবে লেখা ঠিক না আসলে, কারণ আমরা তো টাইটেল লিখতেছি, টাইটেল অনুযায়ী এটা আসতেছে। তাই সেই হিসেবে আমরা মেনুতে যে একটু এডিট করে দিয়ে আসি, ভালো লাগতেছে না দেখতে। মেনু কোথায় বলেন তো, বলেন বলেন। ভাই ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দেন, সাদা পরে একদম। থাক, ওগুলো নিয়ে এখন ই করবো না, কারণ আমরা থিমই চেঞ্জ করে ফেলবো, তো থিম রাখবো না তো। বলেন মেনু, মেনু আমরা কি করব, মেনু কোথায় পাবো? অ্যাপিয়ারেন্সের ভিতরে। আপনি তো জানেন, আর কেউ জানে মেনু কোথায়? অ্যাপিয়ারেন্সের মধ্যে মেনু, এই যে, যেমন ধরেন এটা তো অটোমেটিক্যালি পেজ তৈরি হচ্ছে, অটোমেটিক্যালি পেজ তৈরি হচ্ছে, দেখেন অটোমেটিক্যালি পেজ তৈরি হচ্ছে, কিন্তু আমাদের কোনো মেনু ক্রিয়েট করা নাই। আমরা এখানে যা লিখতেছি তা ওখানে চলে যাচ্ছে। তো আমরা একটা কাজ করি, একটা মেনু ক্রিয়েট করি, নেম হচ্ছে nav, মেইন nav। যদি ওইটাকে আমরা কন্ট্রোল করতে চাই, সেক্ষেত্রে অটোমেটিক্যালি টপে সব অ্যাড হবে। আমরা বললাম ঠিক আছে, ক্রিয়েট। আচ্ছা, এই নেভিগেশন কিন্তু ফাঁকা, আমরা এখান থেকে কি সিলেক্ট অল করলাম, এই কটা পেজ না আমার তৈরি করা। অ্যাডেড মেনু এই পাশ থেকে এই পাশে পাঠিয়ে দিলাম, অ্যাড মেনু এই পাশ থেকে এই পাশে পাঠিয়ে দিছি, দেখেন। এবার এখান থেকে আমরা বলে দিচ্ছি এই টেক্সট গুলো চেঞ্জ হবে খালি।
সিম্পল। আচ্ছা, সেভ মেনু। এবার দেখা যাচ্ছে এখানে চেঞ্জ আসার কথা, আসলো না তো। দাঁড়ান, এটাকে একটু বাইরে থেকে দেখে রিলোড আসি। এদের বিশ্বাস করি না আমি, ব্রাউজার সব ক্যাশ করে ভাই রাখে। এই মেনুটা মানে সেট করা হয়নি মনে হয়, হ্যাঁ জাস্ট হ্যাঁ মেনু ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, মেনুটা কোথায় সেট করতে হবে? এটা হচ্ছে এখানে যে নেভিগেশন গুলো দেখতে পাচ্ছি, ডেস্কটপ, হরিজন্টাল মেনু, সব জায়গায় যদি এটা আমরা সেট করে দেই, মোবাইল মেনু, ফোটারে দিলাম না, আর সোশ্যাল মিডিয়ায় দিলাম না। আচ্ছা, এবার দেখা যাক কি করে। চেঞ্জ হয়ে গেছে, রাইট? প্রোডাক্ট, কন্টাক্ট, স্যাম্পল। আচ্ছা, টেক্সট গুলো আমি চেঞ্জ করে নিলাম। প্রোডাক্টে গেলে প্রোডাক্ট দেখা যায় কিনা দেখিনি। হ্যাঁ, প্রোডাক্ট পেজ আছে, এই যে পুরোপুরি। এবার আমরা চিন্তা করতেছিলাম এই প্রোডাক্ট পেজটাকে আমরা আমাদের মতো করে ডিজাইন করব। এখানে আর কি কি আছে আমরা জানি না, এই টেমপ্লেটে কি কি আছে, আমাদের মতো করে ডিজাইন করব। পেজে চলে যাচ্ছি, পেজে এসে প্রোডাক্ট পেজটা কই, প্রোডাক্ট পেজ, এখানে এসে আমরা ডিজাইন করা শুরু করলাম এইভাবে। দেখেন, এডিট উইথ এলিমেন্টর, নতুন একটা লুক দেখেন। এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে করে আপনি ডিজাইন করবেন, ড্রাগ এন্ড ড্রপ করে করে। যেমন এই যে প্রোডাক্ট পেজটা লেখার পরেই একটা ব্যানার দিতে চাচ্ছেন আপনি, বড় সড়ো ব্যানার। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করেন, ইমেজ দিয়ে দেন। তার আগে আপনি একটা কাজ করেন, এটা দিয়ে আপনি টেমপ্লেট নিয়ে আসতে পারেন ডিরেক্ট। ফ্রিতে হয়তো বা টেমপ্লেট পাওয়া যেতেও পারে, নাও যেতে পারে। সকালে যেটা গেলাম ওখানে ঝামেলা ছিল। তারপর আমরা দেখি এটা দিলে হচ্ছে টেমপ্লেট আসে, অ্যাডেড টেমপ্লেট, নতুন নগদ ডিজাইন আছে, সেই ডিজাইন আপনি নিয়ে আসতে পারেন। মাই টেমপ্লেটে কিছু, হ্যালো ভাই, একটা কথা ছিল, বলেন। যদি একটু সময় দিতেন তাহলে হচ্ছে ওয়ার্ডপ্রেসের আমি দুটো হচ্ছে কমন প্রবলেম একটু দেখাইতাম, যে প্রবলেমটা কিন্তু সবাই ফেস করবে। আচ্ছা আচ্ছা, তো আমি একটু একটু বলি। আমি হচ্ছে 6টার পরেই আজকে লিভ নিব, ঠিক আছে? মানে আমাকে একটু বেরোতেই হবে, আচ্ছা একটু কম্পিউটারের দোকানে যাইতে হবে, জলিল টাওয়ার খুলনা। এই জন্য আমি আচ্ছা ওনার এটা করে যাই, আপনি পরে দেখান নাকি? আচ্ছা ওনার ওনার একটু যাতে থাকে, আমি দুটো মানে কমন প্রবলেম দেখাবো। ঠিক আছে, এই প্রবলেমটা মানে সচরাচর মানে সাধারণত ফেস করতেই হবে এই দুটো প্রবলেমকে। ঠিক আছে। তো আপনারা আমার ক্লাসের ব্রিফিংটা শেষ হলে আপনাদের সহযোগিতার জন্য, আপনাদের ইনফরমেটিভ কিছু ঝামেলার জন্য এনামে রাসুল ভাই আপনাদেরকে একটু ব্রিফ করবে। আপনারা একটু থেকেন, হ্যাঁ? আর আমার একটু ব্যস্ততার কারণে আমার বেরোতে হবে, নাহলে ওই 8:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো এই জন্য আমাকে যেতে হবে, ঠিক আছে? তো আমি এখানে কন্টিনিউ করতেছি। তো এখন হচ্ছে কি হলো এটা, আমরা এখান থেকে যে কোনো একটা থিম নিতে পারি। দেখেন সব প্রো প্রো প্রো, টাকা পয়সা না দিলে এখান থেকে কিছু পাবেন না, তাই বলতেছে, ঠিক আছে? তার মধ্যে একটা পাইছি। তা এরকম থিম তো আমার না, আমার এরকম দরকার নাই। আপনি ডিরেক্ট এখানে তো একটা টেমপ্লেট নিয়ে কাজ করতে পারতেন। এই একটা থিম আছে, এটা ডিরেক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন। দেখি পাওয়া যায় কিনা। ফ্রি টেমপ্লেটে দেয় কিনা দেখে নিই। সাইন ইন এর একটা অপশন চলে আসে, এখানে তো পাচ্ছি না সেটা। লগইনও করবো না আমরা, আপাতত এবার নিবও না, আমরা আমাদের মতো বানাই, চলেন। তো এইখানে আপনি ক্লিক করলে একটা সেকশন তৈরি করতে পারবেন। এখানে দেখেন, এটা ওয়ান কলামের একটা সেকশন তৈরি করতে পারবেন বা কিছু, হ্যাঁ? তো আপনি এটাকে ক্লিক করলেন, এই দেখেন একটা সেকশন তৈরি হয়ে গেছে এখানে, রাইট? এটা হচ্ছে কি বলেন তো, অ্যাড সেকশন। এটা হচ্ছে এডিট সেকশন, এটা হচ্ছে কেটে দেবেন। এখন আমরা কাজ করতেছি বক্স নিয়ে না, আমরা ফুল হোয়াইট নিয়ে কাজ করব। এখানে লেআউট ফুল হোয়াইট, নো গ্যাপ, কোনো গ্যাপ রাখলাম না। আচ্ছা, ভার্টিক্যাল অ্যালাইন কি হবে, টপ থেকে আসবে,
আচ্ছা, ওভারফ্লো দিলাম না, কারণ ফিক্স কোনো কিছু করব না আমরা। HTML ট্যাগ, এটা আপনি কি দিবেন? হেডার, ফুটার বা কিছু? ব্যানার, তা ব্যানার তো সেকশনের আন্ডারে আসে, তাই না? আমরা সেকশন দিলাম, এটা সেকশন। স্ট্রাকচার 100% দেখাচ্ছে। তো আমরা এই অবস্থায় এটাকে কি করলাম? আপডেট করলাম। লেআউট, স্টাইল, আপনি যদি স্টাইলেও চেঞ্জ করতে চান, ব্যাকগ্রাউন্ড ওভারলে, হ্যাঁ, কালার টালার চেঞ্জ করতে চান, গ্রেডিয়েন্ট দিতে চান, ওভার দিতে চান, বর্ডার দিতে চান, এগুলো দেখেন পুরোপুরি একদম মোবাইলে অপারেটিং এর মতো। আপনারা যে ছবি ইমেজ এডিট করেন না মোবাইলে, এরকম, ঠিক আছে? আমরা এখানে আপডেট দিয়ে দিলাম। কিছুই তো নাই, আপডেট কি হবে, তাই না? তাহলে এখন চলেন আমরা এখান থেকে একটা ব্যানার, যেহেতু একটা বক্স রাখছি একটা ব্যানার দেওয়ার জন্য, আমরা ব্যানার এখান থেকে ছবিটাকে, একটা ছবিকে ধরে নিয়ে এখানে চলে আসলাম, একটা ব্যানার দিব। তাই আচ্ছা, এই যে ব্যানারটা আমি দিলাম, সে কি করবে? এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা আমি সেন্টারে দিচ্ছি ব্যানারটা, ক্যাপশন নাই, লিঙ্কও নাই। আচ্ছা, এবার হচ্ছে এখানে ক্লিক করতেছি, ক্লিক করে আমি একটা ছবি আপলোড দেব। আমি একটা ছবি আপলোড দিলাম, চলেন। এখানে কোনো ব্যানার আছে? দেখি ব্যানার। না স্যার, এগুলো আইকন। জি ভাই, ওটা ব্যানার। ইনসার্ট ব্যানার, টিক চিহ্ন দেওয়া আছে, দেখছেন? এবার এখানে ইনসার্ট দেন। এই এসইওর জন্য আপনারা এখানে অল্ট অ্যাট্রিবিউটটা দিয়ে দিলেন, যে ব্যানার। স্যার আকাশ ডাকতেছে, যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে। আমাদের এখানে আকাশ খুব সুন্দর। জি স্যার। আচ্ছা, এটা ব্যানার দিলাম আর কি, মানে বুঝাচ্ছি কিভাবে এখানে ইনসার্ট করা যায়, সেটাই বুঝাচ্ছি। সৌন্দর্য হচ্ছে না আসলে। আপডেট, এখানে আমরা এটা দেখতে পাবো ব্যানারটা, ছোট্ট একটা ব্যানার। এরকম ছোট আসলো কেন? আচ্ছা, টেমপ্লেটের একটা ব্যাপার থাকতে পারে। যাই হোক, একটা ছবি এখানে আমরা দিলাম। তারপরে এগুলো নিয়ে অ্যাকচুয়ালি ঘাটাঘাটি করতে হবে, ঘাটাঘাটি না করলে এই বিষয়গুলো আসলে জানা যাবে না ঠিকঠাক। এবার আমরা নিচের একটা পোর্শন নিচ্ছি, খেয়াল করেন। এটা হচ্ছে ফুল হোয়াইট দিলাম আর কি। ফুল হোয়াইট দিয়ে দিলাম রেসপন্সিভ করার জন্য, বা যাই হোক। এবার আবার আপডেট দিলাম, এবার দেখেন আবার বড় হয়ে গেছে ব্যানারটা, একটা লেভেলে আসছে। জাস্ট আপনি কিভাবে এখানে নিজের মতো করে একটু সাজাতে পারেন সেটা দেখাচ্ছি। যারা পারেন না তারা যদি এই জিনিসটা একটু ভালো মতো গবেষণা করেন, তাহলে আপনি নিজে নিজেই একটা পেজ ডিজাইন করতে পারতেছেন যে কোনো থিম নিয়েই। আচ্ছা, এরপরে করছে কি, আমরা এখানে আরেকটা সেকশন নিচ্ছি। সেই সেকশনটা হবে 3 কলামের বা 4 কলামের, 4টা কলাম আছে এখানে। যদি আমরা এইভাবে চিন্তা করি, 4টা কলাম এখানে। ইমেজ, এটা কোথায় গেল? এটা প্রো যারা তাদের জন্য, এটা দেখে লাভ নাই। ইমেজ বক্স, আমাদের পোর্টফোলিও প্রোডাক্ট পেজ না এটা, ধরেন ইমেজ বক্স, আইকন ইমেজ। আইকন ইমেজের ব্যাপারটা হচ্ছে একটা আইকন থাকবে উপরে, ইমেজ থাকলো। ইমেজ বক্সটা আমার কাছে মনে হচ্ছে বেটার, আমি এটা নিয়ে এখানে গেলাম। আমরা এখানে একটা ইমেজ দিলাম, এই ইমেজটা দিলাম, লাইব্রেরি থেকে ইমেজটা নিয়ে দিলাম। এটা এতটুকু দেখাচ্ছে কেন? থাম্বনেইল হিসেবে আসছে মেবি। ওর বেশি এখানে আসবে না। এখানে হেডলাইন আছে, দিস ইজ হেডলাইন।
আপনি যদি এইগুলাকে চিন্তা করেন যে না একটু কমায় কাজ করবেন, সেক্ষেত্রে কি করা যায়? এই যে টাইটেল হেডলাইনটাকে যে আপনি এত বড় রাখতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি 5 দিতে পারেন। 5 দিস ইজ হেডলাইন। এখানে আপনি হেডলাইন চেঞ্জ করে দিতে পারেন, এখানে আপনি প্যারাগ্রাফ চেঞ্জ করে দিতে পারেন। এই প্যারাগ্রাফটা ডিফল্ট সাইজ আছে, অনেক বড় টেক্সট দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাকে আপনি ডিফল্ট সাইজ করে দিতে পারেন আরো ছোট। অপশনগুলো দেখতে হবে বসে বসে। আচ্ছা, এরকম একটা দিতে পারি আপডেট। আবার এখানে আসেন, ক্লিক করেন, এই নিচে এসে আমরা এটাকে ইউজ করে দেখতে পারি আইকন। এখানে দিলাম আইকন বক্সটা, এখানে আপনি আইকন ইউজ করতে পারেন ইমেজের বদলে। কি ছিল 5 দিছিলাম। আইকন থেকে আপনি যে কোনো একটা আইকন নিতে পারেন, কমন কিছু আইকন তারা দিয়ে দিছে। ফন্ট অসম আছে এখানে, অল আইকনস, ফন্ট অসম রেগুলার, সলিড, ফন্ট অসম ব্র্যান্ড। সলিড থেকে আমরা আইকন নেই, ধরেন এই আইকনটা নিলাম, ইনসার্ট, ইনসার্ট হলো। এইভাবে এইভাবে আপনি ডিজাইন করে 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 আচ্ছা, এর পরেরটা হচ্ছে এই পরেরটা এরকম, মানে একটুখানি ঘাটাঘাটি করলে দেখবেন এগুলো খুবই সহজ। 5 হচ্ছে ভাইয়া ওয়ার্ডপ্রেস তো দেখতেছি পুরো রেডিমেড, শুধু কাস্টমাইজেশন ভালোভাবে জানলে হচ্ছে। কাস্টমাইজেশন অনেক কিছু করা যায়, কিন্তু আসলে কি প্রফেশনাল যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো শুধু এই কাস্টমাইজেশনের মাধ্যমে কাজ করা যায় না, বুঝতে পারছেন? এগুলো কি এগুলো হচ্ছে বড় বড় বাজেটের কাজ। হ্যাঁ, এগুলো কি রেসপন্সিভ হচ্ছে? হওয়া উচিত। যদি টেমপ্লেট আপনার সেভাবে দেয়া থাকে, এই বক্সগুলো তো হয়তো বা রেসপন্সিভ দেখতেছি আর কি। মনে করেন আপনাদেরকে এই থিমটা বুঝাই দিচ্ছে এই কারণে যে এলিমেন্টর দিয়ে আপনি ইচ্ছা মতো আপনার একটা পেজ ডিজাইন করতে পারেন, কথা বুঝছেন? এর মাধ্যমে আপনি তাহলে চিন্তা করবেন এই যে প্রশ্নটা আসলে তাহলে কি স্যার রেসপন্সিভ ইউজ করা যায়, তাহলে আপনি একটু সার্চ দিলেই পেয়ে যাবেন যে রেসপন্সিভ কিভাবে ডিজাইন করা যায়, বুঝতে পারছেন? এটাকে আমরা নিয়ে আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। দেখেন এটার পরে ক্লিক করলে রাইট বাটন ডিলিট করে দিলাম, আমার এটা পছন্দ হয়নি। আমরা কি করতেছি, এখান থেকে এটাকে নিয়ে আবার দিচ্ছি। জাস্ট এই আইকন ভাবে আইকন যে সেট করা যায় এটা তো আপনারা জানেনই। আইকন কোথায়, আইকনে ক্লিক করলে সলিড থেকে আপনি একটা আইকন নিয়ে নিন। ভাইয়া এই যে বারবার না দিয়ে আপনি টেনে এনে ওখানে বসাই দিলেও পারতেন, মানে কোনগুলো হয়তো আর কি, মানে এটা ডিলিট করে দেন, প্রথম সেকশনটা ডিলিট করে দেন। হ্যাঁ, তারপর পরের যে সেকশনটা ওর মতো করবেন সেই সেকশনে রাইট বাটন ক্লিক করেন। এটা এটা না, রাইট বাটন ক্লিক করে ওই যে কপি করে এখানে পেস্ট করব। কপি বা ডুপ্লিকেট, হ্যাঁ পেস্ট করলে হয়ে যাবে, বা আপনি হচ্ছে ডুপ্লিকেট করলেও হয়ে যাবে। আবার হচ্ছে আপনি যদি নাও করেন, শুধুমাত্র ওই যে সেকশনের আইকন আছে ওইটা টেনে ধরে ওখানে নিয়ে আসেন, তাও চলে আসবে। বাহ, সুন্দর, তাহলে আরো সহজ হয়ে গেল, কত দ্রুত কাজ করা যাচ্ছে। এখানে আপডেট দিয়ে দিলাম, এই যে আমাদের টেমপ্লেটটা এখন এখানে দেখা যাচ্ছে, এই যে 4টা পার্ট দেখা যাচ্ছে না? এবার আপনি তো HTML CSS মোটামুটি পারেন। আপনি এই যে এখানে যে ডিজাইন করতেছিলেন, এখানে মনে করেন যে কাজটা করলেন, স্টাইলে যান, স্টাইলে গেলে এখানে সাইজ, হ্যাঁ স্পেসিং 15 পিক্সেল দিছে, আপনি এখানে 30 পিক্সেল দিতে পারেন, 15 থাক। হ্যাঁ, প্রাইমারি কালার একটা আছে, হোভারের একটা কালার আছে, রোটেশনের একটা ব্যাপার আছে। কন্টেন্টে যদি চলে আসেন, একটু নিচে আসেন, ভার্টিক্যালি কি হবে, কোথায় কি হবে, যে বিষয়গুলো সব আপনি সেট আপ করতে পারতেছেন।
মূলত বলেন। হ্যালো, হ্যাঁ বলেন। এলিমেন্টরে কিন্তু সরাসরি বুটস্ট্র্যাপের কিন্তু কোনো ক্লাস কাজ করে না। সেটা সার্চ করে আমরা দেখবো যখন লাগবে। সমাধান তো আছে অবশ্যই। বুটস্ট্র্যাপের থিমে তো এলিমেন্টের কাজ করে না? না ভাইয়া, মানে আপনি যদি ওই যে মেনু তৈরি করে রাখেন মানে আপনার পেজের জন্য ডিফল্ট ভাবে, তাহলে দেখা যায় কি আপনার অনেক সময় ওই যে আমরা মানে আমাদের এক্সট্রা কিছু মেনুর দরকার হয়, আমরা এলিমেন্টর দিয়ে ইউজ করব, যখন ওই যে বুটস্ট্র্যাপটা আমি এখানে যখন নিয়ে আসব তখন ওই মানে মেনুটাই চলে যাবে, মানে দুটা ক্লাসে কনফ্লিক্ট করে প্রচুর। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের হয়তোবা ক্লাস রিপ্লেসমেন্ট করতে হতে পারে। বুটস্ট্র্যাপের ক্লাস রিপ্লেসমেন্ট করে আমরা ওখানে অন্য ক্লাস নাম দিয়ে সেটারে বুটস্ট্র্যাপের স্টাইল দিয়ে দিতে হবে, যদি নামের কোনো ক্ষেত্রে কোনো কনফ্লিক্ট হয়ে থাকে। বুঝতে পারছেন? যদি এরকম হয় দেখতে হবে বিষয়টা। আসলে বুটস্ট্র্যাপের যে থিমগুলো রয়েছে ওয়ার্ডপ্রেসের, তারা যারা এলিমেন্টর ইউজ করতেছে তারা কিভাবে করতেছে সার্চ করলে পাওয়া যাবে এটার সমাধান। তো যাই হোক, এখন তো আপাতত বোঝা যাচ্ছে বিষয়টা কি হচ্ছে নাকি? যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, যে আমরা একটা পেজ, নতুন পেজ, একটা পেজ ডিজাইন করে ফেললাম। আপনার এরকম সবকিছু এরকম একের পর এক পার্ট আপনার যেরকম ইচ্ছা সেরকম নিয়ে ডিজাইন করতে পারছেন। কারণ আপনি নতুন একটা সেকশন যখনই যাবেন, এই সেকশন ক্রিয়েট করার আগে আপনি বলতে পারছেন কয় কলম, 2 কলম না 4 কলম, 4 কলম না 6 কলম, তাই না? দেখতে পাচ্ছেন না? দেখছেন তো? আপনি এখান থেকে দিলেন, এখান থেকে আপনি স্টাইল নিলেন, সেই বক্সের মধ্যে কি কি দিবেন, কি দিয়ে কি ছবি দিলে ছবি, গুগল ম্যাপ দিতে পারতেছেন, এরকম সবকিছু আছে। কত কিছু আছে, এগুলো সব আপনি দিতে, রেটিং রেটিং সব আছে, অনেক কিছু আছে। একটু ঘাটাঘাটি করতে হবে, নাহলে বোঝা যাবে না। এতে ডিরেক্ট এসটিএমএল ট্যাগও আছে, শর্টকাট ইউজ করতে পারতেছেন। এই যে একটু আগে শর্টকাট ইউজ করলাম না কন্টাক্ট ফর্ম 7 এ, মেনু তৈরি করা যাচ্ছে, অ্যাঙ্কর, এরকম অনেক কিছুই দেখা যাচ্ছে এখানে। ই-কমার্সেরও কিছু ব্যাপার স্যাপার এখানে ফ্রিতে দিচ্ছে, বাহ ভালোই। ওয়ার্ডপ্রেসের উইজেট যেগুলো আছে এগুলো এখানে আছে, নেভিগেশন, মেনু টেনু, কাস্টম এইচটিএমএল, সবকিছু মোটামুটি আছে। এগুলো সময় করে আমাদের দেখে আমাদের প্র্যাকটিস করতে হবে, আমাদের এরপরে আমল করতে হবে। যদি ইনকাম করার ইচ্ছা থাকে এটাকে ভেজে ফেলতে হবে, এটা কোথায় কি আছে। মোবাইল তো আপনারা সবকিছু চালাতে পারেন না, সব পোর্শনই টুকটাক জানেন, ঠিক এরকম। বুঝতে পারছেন বিষয়টা? স্যার এটার সোর্স কোড কি স্যার ডাউনলোড করা যায়, মানে চেক করা যায় যে কি জেনারেট হলো? হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি ইনস্টল করছেন না, আপনি যে ইনস্টল করছেন এটা দেখেন, এই যে ফাইল ম্যানেজারে ঢোকেন, এখানে ঢুকে htdoc এর মধ্যে যান। এখানে তো আপনার সব কিছু না, এখানে দেখেন কন্টেন্টের মধ্যে যান, প্লাগিং দেখছেন, প্লাগিং এর মধ্যে যান, এলিমেন্টর দেখছেন, এখানে ঢুকলে আপনি সব পাবেন। এই যে টোটাল বিষয়টা এর মধ্যে আছে, বুঝতে পারছেন? পুরো কোডটা আপনি দেখতে পাবেন। আর আমরা যে থিমটা আপলোড করি, এই থিমটা আপলোড হয় কোথায়? আমরা যে থিমটা আপলোড করি, এই থিমটা আপলোড হয় এই থিমস এর মধ্যে। এই দেখেন কয়টা থিম, 3টা থিম না? নতুন কোন থিম নিয়ে আমরা কিছু করি নাই, করছি? আচ্ছা, তো এতক্ষণ দেখতেছিলাম যে এলিমেন্টর এমন একটা জিনিস, এটাকে যদি আপনি একটু কন্ট্রোলে নিতে পারেন তাহলে আপনার ইচ্ছা মতো পেজ ডিজাইন করা কোনো বিষয় না, আপনি যদি কোড জানেন না জানেন। কথা ক্লিয়ার? টেনে হিস্ট্রি আপনি আপনার মতো করে ডিজাইন করে নেবেন। বুঝা গেছে? হ্যালো, গুড। এবার আমরা চলে যাচ্ছি কোথায়, একটা নতুন থিম। ক্লায়েন্ট আপনাকে একটা থিম দিছে, প্রিমিয়াম থিমে সবসময় জন্য ডেমো কন্টেন্ট দিয়ে দেয়, বুঝছেন? যেমন ধরেন আমরা এই থিমগুলো তো কিছুই দেখতে পাচ্ছি না, পাচ্ছি বলেন? কন্টাক্ট পেজ বা স্যাম্পল পেজ আসেন, স্যাম্পল পেজে কিছু নাই, হোম পেজে আসেন, ডাটাবেস কানেকশন এরর দিয়ে দিছে, ফ্রি তো এই আসছে।
এই যে এই পেজগুলো আসলে দেখতে কেমন, এই কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না পরিপূর্ণভাবে। ওরা যেভাবে প্ল্যান করে এটাকে বানাইছে সেই হিসেবে আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি না, কারণ এর ডেমো কন্টেন্টটা যদি থাকতো, মানে আপনি যখন HTML টেমপ্লেট ডিজাইন করেন তখন একটা ডেমো কন্টেন্ট দিয়ে দেন না প্রত্যেকটা পার্টে, দেন কি না? ক্লায়েন্ট পরে আপডেট চেঞ্জ করবে যখন ওয়েবসাইট পরিপূর্ণভাবে প্রোগ্রামিং হবে। তার আগ পর্যন্ত আপনি যে জায়গা প্যারাগ্রাফ সে জায়গা প্যারাগ্রাফ, যে জায়গা টাইটেল সে জায়গা টাইটেল, যে জায়গা ইমেজ সে জায়গা ইমেজ, এবার রাখতেন না? হ্যালো, এই টেমপ্লেট এই থিমগুলো যখন আপলোড হয় তখন পুরো বক্সগুলো ঠিকই থাকে, ভিতরে ট্যাগগুলো ঠিকই থাকে, কিন্তু ওর ভিতরে কোনো কন্টেন্ট থাকে না, যার জন্য আমরা বুঝতে পারতেছি না, মানে অন্ধের মতো চিন্তা করতেছি এখানে কি হতে পারে ওখানে কি হতে পারে, পোস্ট দিয়ে দিতে সব পোস্ট খুঁজেও পাচ্ছি না যে কোথায় কোথায় কি পোস্ট দেওয়া উচিত। তো সেক্ষেত্রে প্রিমিয়াম থিমগুলো কি করে, আপনাকে ডেমো টেমপ্লেট দিয়ে দেয়, মানে আপনি ডেমো আপলোড করে দেখতে পারবেন পরিপূর্ণভাবে একটা ওয়েবসাইট যে কোথায় কি আছে, আপনি এবার আপনার মতো করে এডিট করে নেন। বুঝতে পারছেন? এরকম একটা ছোট উদাহরণ দেখি যে ডেমো কন্টেন্ট কিভাবে আপলোড হয়। অন ক্লিকের মাধ্যমে ডেমো কন্টেন্ট আপলোড হয়, দুই রকম আছে। অন ক্লিকের মাধ্যমে আপলোড করা যায়, আরেকটা সিস্টেম আছে আপনি ডেমো কন্টেন্ট ফাইল জিপ ফাইলটা ডাউনলোড করে নিয়ে এসে আপনি আপলোড করতে পারবেন। তবে এখন সবাই মনে করেন যে ডেমো কন্টেন্ট দেয় না তার গুরুত্ব তো কম থাকে, তাই না? যেমন ধরেন আপনার থিমটা খুব সহজে ইউজ করা যায়, তাহলে আপনারটাই সবচেয়ে বেশি সেল হবে, রাইট? কি বলেন? হ্যালো, হ্যাঁ ভাইয়া। আর ভাইয়া অনেক সময় আপনার হচ্ছে XML ফাইল আকারেও যায়, XML ফাইল, তারপর হচ্ছে জেসন, আরো কিছু কিছু ফাইলে আপনার হচ্ছে ডেমো কন্টেন্টটা দিয়ে দেয়। হ্যাঁ, না ওগুলো হবে আপনার হচ্ছে আপলোড করা লাগে। সেটাই বলতেছি, কিন্তু কথা হচ্ছে প্রত্যেকটা প্রিমিয়াম ফাইলই এখন তার ডেমো কন্টেন্ট আপনাকে প্রোভাইড করে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রোভাইড করে না, যার থিমটা নেওয়ার পরে আপনার সেট করতে চালাতে কষ্ট হবে, সেই থিমটা অবশ্যই আপনি নিজেও নিতে চাবেন না, ক্লায়েন্ট সেটা নিতে চায় না। অতএব এখন যত বেশি সহজ করে মানুষের কাছে মানে প্রেজেন্টেশন করা যাবে, মানুষ তত সহজে ওইটা নিবে। তো চলেন আমরা একটা থিম নিয়ে কাজ করি। সকালবেলা অনেক থিম নিয়ে দৌড়াদৌড়ি করছি, লাস্টে যায় ফাইনালি যেটা পাইছি সেটা নিয়ে আমরা একটু দেখি সহজের মধ্যে কিছু করা যায় কিনা। আচ্ছা, আমরা এই অ্যাডমিনের মধ্যে চলে যাই। আবার অ্যাডমিনটা যাব কি করে? এখান থেকে ব্যাকে যাওয়ার কোনো অপশন আছে? ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। আচ্ছা, এই যে আমি এত ডিজাইন করলাম, এখানে কিছুই দেখা যাচ্ছে না, এটার মাধ্যমে দেখতে হবে, কারণ এটা দিয়ে আমরা ডিজাইন করছি। এবার আমরা চলে যাচ্ছি থিমে। আমাদের ক্লায়েন্ট একটা থিমের নাম বললো, ধরেন সহজ একটা থিমের নাম বলেন তো, নাকি সকালে যেটা করছি সেটা থেকে দেখলে আরো সুবিধা হবে? সকালে যেটা দেখছি ওটা তো সম্পর্কে একটু বেশি ভালো জানি আমরা, তাহলে ওটাই দেখি নাকি? আচ্ছা, তাহলে এখানে সার্চ যদি দেন তাহলে হচ্ছে যেগুলো ইনস্টল করা আছে সেগুলো দেখতে পাবেন সার্চ। আপনি কি করবেন? অ্যাড নিউ। এখানে হচ্ছে এই যে wordpress.org থেকে যে থিমগুলো দেখতে পাচ্ছেন সেগুলোরই এখানে একটা ভাবে আসতেছে, আপনি এখান থেকে ডিরেক্ট ইনস্টল করে নিতে পারেন। অনেক অনেক থিম আছে, তার মধ্যে একটা থিম AIRI এরকমই মনে হয়। এই থিমটা ধরেন, এই থিমটা আমরা ইনস্টল করলাম, ধরেন এটা তো এইভাবে আসার কথা ছিল, এরকম নামেই না থিমটা? মেবি এই নামই তো। এখান থেকে যেকোনো থিমটা ইনস্টল করতে পারেন, যে কোনো দিতে পারেন, কিন্তু এটা আমার মনে হচ্ছে এটা ভাই ব্লকস ইয়া করতে পারেন ভাই। হ্যাঁ, ব্লকস BHLOX ব্লকস, এটা ভালো। হ্যাঁ দেখতে পারেন। PP ভাই PH LOX
ফ্লক্স। অ্যাস্ট্রা আছে ভাই, অ্যাস্ট্রা দেখতে পারেন। অ্যাস্ট্রা নামটাও ভালো শুনলাম আর কি। আচ্ছা, ইনস্টলে চলে গেলাম। এটা ইনস্টল হচ্ছে, ঠিক আছে। ফার্স্ট আপনাকে ইনস্টল করতে হবে। দেখেন সার্চ দিয়ে অনলাইনে যেহেতু আমাদের, এই জন্য আমরা আমাদের অ্যাডমিনের মধ্যে থেকেই থিম করতে পারতেছি, ইনস্টল করে নিতে পারতেছি। আর আপনি যদি আপনার লোকাল হোস্টে হয়, যদি ইন্টারনেট কানেকশন না থাকে সেক্ষেত্রে তো হয় না, ঝামেলা আছে। আর সার্ভারে কাজ করতে গেলে তো আপনার ইন্টারনেট কানেকশন থাকাই লাগতেছে, নো ওয়ে। ওকে, ইনস্টল নিতে থাকুক। আপনি আরেকটা কাজ করতে পারেন, এই থিমটা বাইরে থেকে ডাউনলোড করে আপনার হচ্ছে ওই যে থিম ফোল্ডারে দিয়ে দিলে থিমটা চলে আসে। আপলোডের ঝামেলা আছে তো, ওটা আমরা আমার কাছে ভাই ওটাই সহজ মনে হয় এটা না, থেকে। এটা তো জাস্ট কিছুই না, ও খালি একটু সময় দেন, ও লোড নেওয়ার পরে আমি খালি অ্যাক্টিভ বাটনে ক্লিক করব, আর তো আমার কোনো কাজ নেই। আছে, এই যে হয়ে গেছে। এটা এখানে অ্যাক্টিভ করলাম না, চলেন থিমের মধ্যে যাই দেখে আসি। এখানে চলে আসছে, দেখছেন। আর নাহলে আমাদের করতে হতো কি, ডিরেক্ট এই ফাইলটা যেখানে আছে ওয়ার্ডপ্রেস ওআরজি-তে, ওখান থেকে ডাউনলোড করে বা অন্য কোথাও থেকে ডাউনলোড করে সেই জিপ ফাইলটা আমরা এখানে এসে অ্যাডে যে আপলোড থিমে যে এখানে আপলোড করলেও ওটা ওইভাবে আসতো, এইভাবে আসতো। আবার যদি আমরা কি করতাম, ওই থিমটাকে নিয়ে এই যে আমরা এখানে যে থিম ফোল্ডার দেখছেন না, এই থিম ফোল্ডারে এক্সট্রাক্ট করে যদি থিম ফোল্ডারও রেখে দিতাম, তাহলেও এরকম এই জায়গাতে, এই থিমের এই জায়গাতে আসতো। তিনটা ওয়ে তার মানে, তাই তো। আমরা এটাকে অ্যাক্টিভ করলাম। ওকে, অ্যাক্টিভ হয়ে গেছে। দেখেন আগে দেখি কি অবস্থা অ্যাক্টিভ হতে। ওই সেই ব্লক সাইডের মতোই দেখাচ্ছে, রাইট। আমরা এখানে কি করব, দেখেন এই সাইটটা চালানোর জন্য আপনাদেরকে বলে দিচ্ছে যে আপনি এই ফ্লক্স কোর প্লাগইন গুলা যেগুলো খুব দরকার, সেই প্লাগইন গুলো আপনাকে ইনস্টল করে নিতে বলতেছে। এই যে শুরুতে থ্যাঙ্কস ফর, মানে ওয়েলকাম একটা থাকবেই আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার আপনি ইনস্টল করে নিলেন। সব প্লাগইন ইনস্টল হচ্ছে কিন্তু এই জায়গায়, কোথায়, এই জায়গায় প্লাগইন ইনস্টল হচ্ছে সব। কতক্ষণ লাগবে এটা? তন্ময় ভাই কতক্ষণ লাগবে এটা প্লাগইন ই-কমার্স সহ? নরমালি ভাইয়া 10 থেকে 10 মিনিটের মতো লাগে। আল্লাহ, তা আপনি বলবেন না, আমি তো অন্য একটা থিম দিতাম তাহলে। আর 10 মিনিটে তো 6টা বেজে গেল। হ্যাঁ, হয়ে গেছে তো, বাহ, থ্যাংক ইউ। আপনার লিংক রে, থ্যাঙ্কস টু লিংক রে। আচ্ছা দেখেন, এই যে বিষয়টা কি, এক একজন এক এক জায়গায় এটা আপলোড করে। কোন জায়গা দেখা যায় নিচে আইছে, কোন জায়গা দেখা যাচ্ছে উপরে আসছে। হ্যাঁ, দেখেন এর ভিতরে আবার ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের মধ্যে আবার ড্যাশবোর্ড, মানে এটাকে ডেমো বা থিমটাকে কন্ট্রোল করার জন্য ও নিজেই আরেকটা মেনু তৈরি করে ফেলছে নিজে নিজে, দেখছেন। আচ্ছা, তো সেক্ষেত্রে এখানে ডেমো ইনপুটার একটা ব্যাপার আছে। এই পুরো মেনুটাকে আপনি আবার এখানেও দেখতে পাচ্ছেন, দেখেন, দেখছেন। সেক্ষেত্রে এই টেমপ্লেটটার সবার আগে শুরুতে ওর প্লাগইন গুলো ইনস্টল করতে হবে। প্লাগইন গুলো ইনস্টল আছে কিনা একটু দেখে নিই, বা আমাদেরকে এখনো কোনো ইনস্ট্রাকশন দেয় কিনা। জাস্ট এইটা ফ্লক্স কোর, এটাই হচ্ছে আপনার ইনস্টল হয়েছে, আর কিছু ইনস্টল হয়নি। তো সেক্ষেত্রে ফ্লক্সের জন্য আলাদা যে মেনুটা হয়েছে, আমরা এটা ক্লিক করলাম। আমাদের এই অ্যাপিয়ারেন্সের মধ্যে যে থিমটা আছে, এখানে নতুন কোনো কিছু এরা অ্যাড করে নাই, কিন্তু সকালে যে থিমটা সেটা কিন্তু এর মধ্যে পাইছিলাম আমরা। তারপরে আমি বুঝাতে পারতেছি, কিছু মেনু হয়তো বা এখানে পাবেন উপরে, কখনো পাবেন নিচে, আবার কখনো পাবেন ভিতরে কোনো একটা সাব মেনু হিসেবে। ঠিক আছে, খুঁজতে হবে প্লাগইন মানে
থিম ইনস্টল করার সাথে সাথে ওর নিজস্ব একটা মেনু আপনি টুকটাক একটা কিছু পাবেন। আচ্ছা, এবার এখানে প্লাগইনস আছে। স্যার হ্যাঁ ম্যাডাম বলেন। স্যার আমাকে না এখন একটু লিভ নেওয়া আচ্ছা লাগবে। ঠিক আছে, কাল ঠিক আছে। আচ্ছা, রিকমেন্ডেড যে প্লাগইনস গুলো আছে সেগুলো হচ্ছে এইগুলা। ওরে বাবা, তো মেলা কিছু। এই প্লাগইন এর মাধ্যমে অনেক কিছু আসছে, যেমন কন্টাক্ট ফর্ম আসতেছিল আমাদের এক কারণে, তাই না? কন্টাক্ট ফর্ম 7 ইনস্টল করলে তো ওটা আসবে না, আসবে? বুঝতে পারছেন? ভাইয়া ফ্রি থিমের মধ্যে আপনার হচ্ছে এই যে অ্যাস্ট্রা, তারপর হচ্ছে ব্লগস, এগুলো যে আপনার হচ্ছে ই-কমার্স সাইট পুরোটাই তৈরি তৈরি করা করা যায়, হচ্ছে। হ্যাঁ আচ্ছা, এখানে আমাদের একটা কথাই বলে দিছে প্লাগইন গুলো ইনস্টল করে ফেলেন। আমি প্লাগইন সব ইনস্টলেশনে দিয়ে দিলাম, লাগবেই যখন দিয়ে দেই। সিলেক্ট অলের কোনো সিস্টেম নাই, ইসেনশিয়াল। রিকমেন্ডেড কোনগুলো আছে, এই কটা রিকমেন্ডেড কটাই দিয়ে দিচ্ছি। সিলেক্ট না করলে দেখা গেল আবার হলো না, নাকি? ই কমার্সের দিক গেলাম না এখন, এর মধ্যে ই কমার্সও তো মনে হয় চলে আসতেছে। তার মানে আপনার জিনিস দেখেন, ডেমো আপলোডের আগে আপনাকে প্লাগইন গুলো আপলোড করতে হবে। রিকমেন্ডেড যে প্লাগইন গুলো থাকবে ওইগুলো আপনাকে আপলোড করতে হবে। অনেকে দেখা যায় থিম, এই যে থিমে আসছি না, এই যে থিমে আসছে, আমরা এটা ইনস্টল করিনি আগে, তারপর দেখতেছি। এটাকে আমরা একটু অন্য একটা পেজ ওপেন করি পাশে। দেখেন এই যে নামটা কি জানি নাম, ফ্লক্স। আপনি যদি একটু সন্দেহ হয় বা একটু কষ্ট হয়, ইউটিউব সার্চ দেন, হয়তো বা এখানে পেয়ে যেতে পারেন যদি নামি দামি থিম হয়। হ্যাঁ, এই যে ফ্লক্স, PHOLEX নাকি কি বানান আছে এটা? থিম PHLOX LOX। ইলাস্ট্রেশন প্রায় শেষ। PHLOX ফ্লক্স। ফ্লক্স ওয়ার্ডপ্রেস থিম রিভিউ বা কাস্টমাইজেশন বা থিম ডেমো কন্টেন্ট, ইম্পোর্ট বা আপলোড, যদি এইভাবে সার্চ দেন ইম্পোর্ট, এই দেখেন ইম্পোর্টিং ফ্লক্স প্রো ডেমো, ফ্রি ওয়ার্ডপ্রেস থিম সেটআপ কাস্টমাইজেশন। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো যারা নামি দামি থিম, তাদেরকে আপনি সার্চ দিলে ইউটিউবেই আপনাকে দেখাই দিবে কিভাবে ডেমো কন্টেন্ট আপলোড করতে হয়, কিভাবে কি করতে হয়। ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে কি করতেছিলাম, এই আমাদের সব ইনস্টলেশন শেষ নাকি? রিকমেন্ডেড সবগুলো তো আসলো না, ও এখনো চলতেছে, বাবা কয়দিন লাগে কে জানে। অনেক বড় একটা থিমই করে ফেলছি। তো আপনারা এদিকে অন্য কথা বলতে লাগি, আপনারা কি করবেন বলেন তো? আপনারা কোর্স শেষ হয়ে যাওয়ার পরে মানসিকভাবে গুগল এবং ইউটিউবের সাথে বন্ধুত্ব করবেন এবং আপনারা নিয়মিত কমিউনিটিতে বসবেন, ঠিক আছে না? বসবেন তো নাকি?
জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া আপনারা শিখবেন, আরো শিখবেন, এক্সপার্ট হবেন, মার্কেটিং এর ব্যাপারে একজন একজনকে হেল্প করবেন। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ক্লায়েন্ট আরেকজন নিতে পারবে না, আরেকজনের ক্লায়েন্ট আপনি নিতে পারবেন না। অতএব আপনারা নিজেরা স্ট্রং থাকলে, মেন্টালি আপনারা সবাই ভালো থাকলে সবার মন ভালো থাকবে। একজন আমাদের মধ্যে খারাপ থাকলে আমাদের ভালো লাগবে না, লাগবে? না হলে ভাইয়া এখানে কেউ কেউ আর একটা কাজ করতে পারে, আপনি কাস্টমার একটা টাইম শিডিউল ঠিক করে দেন ভাইয়া। না, এটা আপনারাই করবেন। আমি মেলা অত্যাচার করছি আর না। ভিজুয়াল অ্যাসিস্ট্যান্টেরও কাজ করতে পারে ভাই। হ্যাঁ, একটা টাইম বলে দেন, তারপরও এখানে সবাই যেহেতু আছে এই মুহূর্তে ওইদিকে ইনস্টল হতে থাক। আর তো মনে হবে না, আর হবে নাকি? আর তো মার্ক করা নাই। আমি তো রিকমেন্ডেড কয়টা দিছি নাকি? একটা দিয়ে দিন। শেষ। ও বাবা, এ কত? এ তন্ময় ভাই, আপনি এটা লাগে না কি ভাই? মেল ক্লিপটা লাগে না ভাই। হ্যাঁ, মেল ক্লিপটা লাগে না। লাগবে না। আর কি লাগবে না? কি লাগবে? আমি শুধু আপনি ডেমো কন্টেন্টে আপলোডে যান। ডেমো কোন এই অবস্থা আপলোড দেওয়া আছে, তাই তো? এই দেখেন ডেমো ইম্পোর্টার, আপনি যান ডেমো ইম্পোর্টারে যান। না হলে আজকে বসে থাকবে তন্ময় ভাই সারা রাত, আমি তো যাবো। এই দেখেন এই যে ডেমো ইম্পোর্টারে আসার সাথে দেখেন অনেকগুলো ডেমো তার আছে, অনেকগুলা। এখন এর মধ্যে কিছু আনলক আছে, মানে টাকা পয়সা দিলে ওগুলো লকস খুলবে আপনার জন্য, ঠিক আছে? তো এইভাবে আপনি দেখতে দেখতে কোনটা আপনি নেবেন, এইভাবে আপনি সিলেক্ট করলেন। আপনি একটা সিলেক্ট করলেন এই যে সিম্পলের মধ্যে কোনটা পপুলার, একটা কর্পোরেট একটা কোম্পানির প্রো না, এটা আমরা নিতে পারি, তাও তো নাই। একটা ভালো কিছু দেখেন, এই একটা নিলাম, স্লাইডটা মনে হচ্ছে সুন্দর। ইম্পোর্ট দেন, ইম্পোর্ট দেন। ইম্পোর্ট হচ্ছে নোটিশ কিসের? আচ্ছা, ইম্পোর্ট করলাম। এই মেল চিম চাচ্ছে, এটাতে দেয়াই লাগবে। দেন সে খুশি থাকলে আমরা খুশি নাকি? ভাই প্রত্যেকটা থিম, হ্যাঁ, স্কিপ দরকার নাই, যা আছে থাকুক। এটা কি? ইম্পোর্ট করেন ভাইয়া, তাহলে তো সবই থাকবে, ছবি টবি স্লাইডে, নাহলে তো কিছু পাবো না, ফাঁকা। ভাই এটা হচ্ছে ইম্পোর্ট প্রি-বিল্ট ওয়েবসাইট, মানে প্রি-বিল্ট করে রাখছে, ইয়া করতে হবে। মানে আগের থেকে রেডি করা আছে কন্টেন্ট গুলো, সেগুলো জাস্ট বসে যাচ্ছে। হ্যাঁ 47টা হোক ভাই, কতক্ষণ আপনি আমাদের টাইম শিডিউলটা একটু যদি বলে দিতে। তার বাইরে সবকিছু আমার করে দেয়া লাগবে এরকম। এই মেয়ে আপনারা সেট করতে পারেন না? গ্রুপে তো কথাবার্তা সবাই বলে না, এখন সবাই যেহেতু আছে এখানে একটু সময় বাঁধাচ্ছি। 2টা মাস আপনাদেরকে জ্বালাইছি, এখনো যদি আমার কি যে বলেন বুঝি না। লোকজন এমনি বিরক্ত আমার পরে, এবার কবে স্যার তো ক্লাস শেষ করতেছে, উল্টা এখন একটা ঝামেলা করে দিয়ে যাচ্ছে। এই যে ব্লগ পেজ, সুন্দর একটা ওয়েবসাইট হয়ে গেছে না এখন। এখন এগুলো সব যদি আপনি এডিট করতে পারেন, এইখানে ডাইনামিক পোস্টগুলো আনতে পারেন, তাহলে তো এটা ইউজ করা যাচ্ছে নাকি? কন্ট্যাক্টে পুরো পেজ চলে আসলো কেন? তার মানে কন্ট্যাক্টে কিছু নাই?
না ভাই এটার কন্টাক্ট এই ডেমোতে কন্টাক্টে কিচ্ছু নাই। এটা আপনি বানাবেন তাই তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এখন অটো অপটিমাইজার একটা ব্যাপার আছে এখানে দেখেন, ক্যাশ জিরো করে রাখছে, ডিলিট ক্যাশ, কত সুন্দর করে একটা মানে প্লাগইন ইনস্টল করে দিছে অলরেডি। ডিলিট করে আপনি ক্যাশ যে আমি বলি না আমার ধরে রাখছে একই জিনিস বারবারই করতেছে। এডিট উইথ এলিমেন্টর, আপনি এই পেজটাকে এডিট করতে পারতেছেন। এডিট পেজ দেখেন, এটা টপেই অনেক কিছু দিয়ে দিছে। এটা আছে ভাই, ইওস এসইও আছে, সব কিছু মোটামুটি দিয়ে দিছে। আমি হয়তো বা ইনস্টল করি নাই। এই যে এখানে যদি আসি, কই গেল, প্লাগইন এ ঢুকলে দেখা যাবে যে কি কি ইনস্টল হয়েছে। এই যে এসইওর জন্য দেখেন, এসইওর জন্য একটা ইনস্টল হয়ে গেছে, ওই যে ইউএস এসইও যেটা আছে না ওইটা, ডাব্লিউপি আনলিঙ্ক। এটা কি এসইওর জন্য? এই প্লাগইন সম্পর্কে আমার আইডিয়া নাই, এই প্লাগইনটা আমি ইউজ করি। অনেক সার্ভিস আছে এটা, মানে এটা সেই রকম থিম, অনেক বড় ব্যাপার স্যাপার। ই কমার্স যেখানে আছে সেখানে তো বুঝতে হবে অনেক ঝামেলা আছে। আচ্ছা এটা কি, এই যে নোটিফিকেশন দিচ্ছে যে কোথায় কোথায় ঝামেলা আছে বা কিছু, এই যে এসইওর ব্যাপারে। এটা ইউজিং দেখবেন, হ্যাঁ এসইওর এই ব্যাপারটা ইউজিং দেখবেন। টিউটোরিয়াল দেখতে পারেন আপনি। প্লাগইন তো যে কটা আছে সে কটা দেখলেনই। ইম্পোর্টার শেষ, কাস্টমাইজেশনে যদি যাই, পেজ অনেক ভারী। গো প্রোতে আমরা যাব না কোনোভাবেই নাকি শেখার সময় অন্তত। জেনারেলি কি কি আছে চলেন। জেনারেলি আছে লেআউট, 1600 পিক্সেলের একটা ব্যাপার বলছে, 1900 পিক্সেল থাকা ভালো। এটা সেট করতে পারবেন আপনি। হোয়াইটটা মোবাইলে কেমন আসবে, এই ট্যাবে কেমন আসবে, মোবাইলে কেমন আসবে সব আপনি দেখতে পাচ্ছেন। এখানে অনেক ঝামেলা আছে রেসপন্সিভের ক্ষেত্রে। আচ্ছা তারপরে এই জেনারেল থেকে আসলেন, টাইপোগ্রাফি যেটা আছে জেনারেল, অ্যানিমেশন, প্রিলোডার, এগুলা কি অবস্থা আছে সব অফ করা আছে, আপনি অন করে দিতে পারেন। প্রিলোডার, কাস্টম জেএস কোড, এখানে আপনি যদি কাস্টম কোনো জেএস কোড দিতে চান আপনি জাভাস্ক্রিপ্টের কোড এখানে ইউজ করতে পারতেছেন। হ্যাঁ ফুটারে ইউজ করতে পারতেছেন, এরকম ব্যাপার আর কি। তার মানে আপনি জাভাস্ক্রিপ্ট ইচ্ছা মতো ইউজ করতে পারতেছেন। এই এসইওর ব্যাপারে গুগল এপিআই কি এন্ড এসইও, এখানে আপনারা সেই কোডগুলো ইউজ করতে পারতেছেন। আচ্ছা এরপর আসতেছে হেডার। The following option will be soon. Please do not use them and use a header template instead. আচ্ছা এখানে কোনো একটা ঝামেলা আছে, এগুলো মনে হয় থাকবে না এরকম কিছু একটা বলতেছে। ডেপ্রিকেটেড, মেবি এই থিমটা অনেক আগের না ভাইয়া হচ্ছে আপনার এটা প্রথম তো কিনে নিতে হয় এই থিমটা। আচ্ছা তাহলে আমাদের এটা ইনস্টল করাই ভুল হয়ে গেল, আমাদের ওইটা দেখা উচিত ছিল, তাহলে সুবিধা হতো। এটা ফ্রিও দেয় কিন্তু মানে এগুলো ইউজ করতে গেলে আপনার প্রো লাগে। আপনি এখান থেকে একটা হেডার টেমপ্লেট বা লাইব্রেরি একটা ইউজ করতে পারেন, এখানে দেখাচ্ছে যেগুলা। কি দেখাচ্ছে, চেঞ্জ হচ্ছে, অনেক স্লো থিমটা। এই যে উপরে চলে গেছে সবকিছু, আমরা সেভ করলাম না, পাবলিশ করলাম না, এখান থেকে বের হয়ে আসলাম। ভাই আপনি তারচে লোকাল হোস্টে কাজটা দেখাইলে আর তাড়াতাড়ি হইতো। থিমটা ইনস্টল করা ঠিক হয় না, যা হোক সমস্যা নাই। এই যে কাস্টমাইজেশনে যে কাজগুলো দেখতেছিলাম, মনে করেন সকালেরটাই দেখানো হচ্ছিল এই কারণে যে প্রত্যেকটা থিমেরই কাস্টমাইজেশন এক একটা থিমে এক এক রকম থাকে, এক এক জায়গায় থাকে। সেক্ষেত্রে আমাদের এটা কেমন হলো আর কি। হোম পেজ সেটিংটা দেখেন, এখানে হোম পেজের সেটিংটা আছে। আমাদের ক্ষেত্রে ভালো হয়েছে ভাই, সকালের ভিডিও দেখলে এটা একটা দেখতে পাবো। ওরাও এটা দেখতে, এটা দেখতে পাবে। বুঝতে হবে তারপরে দেখাতে হবে।
এই দেখেন কি অবস্থা। সমস্যা নাই, অফ টাইমে তন্ময় ভাই আপনাদের এটা দেখাই দিবে। এটুক তো বুঝছি যে ডেমো কন্টেন্ট আপলোড করলে ব্লগসের ভাই হিউজ ভিডিও আছে ভাই ইউটিউবে। এখানে একটা ভিডিও দেখলে আপনারা পাবেন, এখানে যে কোনো একটা ভিডিও প্লে করে দেন। 2 মিনিটে সেটআপ দিছে, এটা 12 মিনিটে আছে। ইম্পোর্ট বারো মিনিটের এটা দেখেন। হ্যাঁ, এটা দিয়ে রাখলাম। এই থিমটার এটা দিয়ে রাখলাম। আর না হলে অফ টাইমে আমি একসময় দেখাবো, এটা খুঁজে আগে আমাকে দেখতে হবে যে কি কি সিস্টেম এখানে রাখছে। এক একটা থিম এক এক রকম, ঠিক আছে। আমি নর্মাল একটা দেখাতে চাইছিলাম, এত বড় থিম না, কারণ নর্মালটা দেখালে আপনারা বুঝতেন যে আসলে এডিটটা আসলে কিভাবে করতে হয়। আর কালকে তো ভাইয়া ই কমার্স সম্পর্কেই দেখাবে, ডিরেক্ট ই কমার্স সেটআপ দিয়ে পরিপূর্ণভাবে একটা সাইট কিভাবে কি করে। এই জন্য আজকে একটা ধারণা দিতে চাইছিলাম। তবে আপনারা এতটুকু তো বুঝছেন যে এর ইম্পোর্ট করে, ডেমো কন্টেন্টটা ইম্পোর্ট করে আমরা একটা আউটলুক নিয়ে আসতে পারি প্রথমেই, এটা তো বুঝছেন নাকি? হ্যালো, আচ্ছা। এই যে প্রত্যেকটা পার্ট পুরোপুরি আমরা আপলোড করতে পারি না, ওই যে ইনস্টল করতে পারি না এই প্লাগইন গুলো, অনেক প্লাগইন। এই প্রত্যেকটা পার্টই এডিট করা যাবে। এই প্রত্যেকটা পার্ট আপনি আপনার মতো করে এডিট করতে পারবেন, কখনো এলিমেন্টর দিয়ে, কখনো অপশন দিয়ে, থিম অপশনের মাধ্যমে, ঠিক আছে। এক একটা পার্ট আলাদা আলাদা সিস্টেম থাকে। তো যাই হোক, এখন আপনাদেরকে জাস্ট দুইটা বড় ইস্যু আছে, যেটা একজন নতুন যারা কাজ করবে এমপ্লয়ার ওয়ার্ডপ্রেসের উপরে, তারা ফেস করবে। এই বিষয় দুইটা তন্ময় ভাই আপনাদেরকে একটু শেয়ার করবে। আপনারা একটু ধৈর্য ধরে থাকেন, কারণ আমাদের তো আসলে হাতের সময় কম। আর 2টা দিন বা 3টা দিন আছেন একসাথে, যা যতদূর নিয়ে নিতে পারেন। কারণ আমি জানি যে এই কোর্স শেষ হওয়ার পর আপনাদেরকে অনেকেই খুঁজে পাওয়া যাবে না, বা যখন আপনি আবার ফিরে আসবেন তখন দেখা যাবে আপনার সাথের লোকজন অনেক আগে চলে গেছে বা অনেকে বাদ হয়ে গেছে। এই জন্য চেষ্টা করেন যতটুকু নিয়ে নিতে পারেন এই। আর সবাই ভালো থাকবেন, কালকে দেখা হচ্ছে। যদি আমি ক্লাস নিব না, ভাইয়া নিবে। তবে আজকের অফিসিয়ালি ক্লাস আজকে আমার শেষ। হ্যাঁ,